উৎসব অস্টিনের রিয়েল এস্টেট সেমিনারে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি তাসলিম হোসেন, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক। আমাদের কিছু টেকনিক্যাল কারণে একটু দেরি হয়ে গেছে, সেজন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা এখনই শুরু করছি আমাদের লাইভ অনুষ্ঠান। আপনারা জানেন যে উৎসব অস্টিন নিয়মিত কিছু সেমিনার আয়োজন করে এবং যে টপিকগুলো আমরা ঠিক করি আপনাদের ফিডব্যাক অনুযায়ী আপনাদের প্রয়োজন মেটাতে। সেই ধারাবাহিকতাতে আজকে আমরা আলোচনা করব এই সময়ের হট টপিক রিয়েল এস্টেট নিয়ে, বাসা কেনা বা বেচা। দুটোই খুব স্ট্রেসফুল অভিজ্ঞতা হতে পারে এবং দুটোই সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। তো এই জিনিসগুলোর খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে আজকের আলোচনা হবে এবং আমাদের সাথে প্রতিবারের মতো এবারও আছেন দুজন এক্সপার্ট। আমার বাম পাশে বসে আছেন সেলিনা রহমান শেলি, উনি কেলার উইলিয়ামসের রিয়েল এস্টেট এজেন্ট। আরও আছেন জিয়া সাইদ, ওয়েসিড মর্গেজ এবং রিয়েল এস্টেটের কর্ণধার। শেলি আপা প্রথম জীবনে ছিলেন স্থপতি এবং জিয়া ভাই ছিলেন প্রকৌশলী। দুজনেই এখন পুরোপুরি রিয়েল এস্টেট এবং মর্গেজে। অস্টিন শহরে দুজনেই পরিচিত মুখ। তো আমরা আমাদের আলোচনা এখনই শুরু করি। কেমন আছেন আপনারা? ভালো। তো যাই হোক, শুরু করছি শেলি আপাকে দিয়ে। একটা বাসা কেনার ট্রানজ্যাকশনে রিয়েল এস্টেট এজেন্টের ভূমিকাটা কোথায়? আমরা কি রিয়েল এস্টেট এজেন্ট ছাড়া একটা বাসা কেনা বেচা করতে পারি? ধন্যবাদ এমিল। প্রথমে আমি শুরু করি। আমার নাম শেলি, অনেকে আমাকে চেনেন। এখানে আমি অস্টিনে প্রায় 30 বছর ধরে আছি। তো তোমার কোয়েশ্চেনের উত্তর হবে, একটা বাসা কিনতে রিয়েল এস্টেট এজেন্টের রোল অনেক রকমের হতে পারে আর কি। ধরো ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য ইটস ভেরি ক্রুশিয়াল, কারণ এখানে ইউ হ্যাভ টু গো থ্রু লট অফ স্টেপস। যেমন বাসা কিনতে গেলে তোমার ইন্সপেকশনের মধ্যে দিয়ে যেতে হয়, মর্গেজ অ্যাপ্রুভালের মধ্যে দিয়ে যেতে হয়। সো যদি তোমার একজন গাইড থাকে যে কিনা এক্সপার্ট, দে ক্যান গাইড ইউ থ্রু দ্য প্রসেস। আর যদি আগে বাসা কেউ কিনে থাকে তাদের জন্য ইটস ইজি। সো ইন দ্যাট কেস তোমার রিয়েল এস্টেট এজেন্ট ছাড়াও বাসা কেনা যায়। থিওরিটিক্যালি সম্ভব। হ্যাঁ, থিওরিটিক্যালি সম্ভব। ইট ইজ অলমোস্ট, আমার যেটা মনে হচ্ছে আনসার থেকে, যে আপনার কোর্টে একজন লয়ারের যে ভূমিকা, প্রবলি রিয়েল এস্টেট এজেন্ট, ইউ ক্যান ডিফেন্ড ইউর ওন কেস, বাট একজন রিয়েল এস্টেট এজেন্ট থাকলে আপনার প্রসেসটা অনেক সহজ হয়, প্রসেসটা অনেক স্ট্রিমলাইন হয়। এক্স্যাক্টলি। সো ইউ হ্যাভ সাম চেকলিস্ট। জি, আপনি কিছু অ্যাড করবেন? হ্যাঁ, আমি এখানে অ্যাড করতে চাই যে রিয়েল এস্টেট এজেন্ট ছাড়াও কেনা যায়, তবে রিয়েল এস্টেট একটা কমপ্লিকেটেড ট্রানজ্যাকশন প্রসেস এবং একটা মানুষের জীবনে একটা বিগ ইনভেস্টমেন্ট। সো এটার জন্য গাইড করার জন্য একজন অভিজ্ঞ লোক সাথে থাকলে যেমন সুবিধা হয়। যেমন অনেকগুলি প্রসেস আছে, যেমন কোন বাড়ি চয়েস হবে, তারপরে সে বাড়ি কন্ট্রাক্ট করতে হবে, বাড়ির ইন্সপেকশন করতে হবে, তারপরে কতখানি পর্যন্ত সে কোয়ালিফাই করবে, এইগুলি অনেক খুঁটিনাটি জিনিস আছে আর কি। যদি যারা প্রথমবার বাড়ি কিনছে তাদের জন্য রিয়েল এস্টেট এজেন্ট থাকা আমি মনে করি খুবই দরকারি। যারা হয়তো অনেকবার কিনেছে তাদের জন্যও দরকার, বাট এটা একটা কেউ যদি চেষ্টা করে তাও রিয়েল এস্টেট এজেন্ট ছাড়া কিনতে পারে আর কি। ওকে। আর এই সেমিনারটা আমাদের ওয়ান অফ দ্য টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা প্রথমবার বাড়ি কিনছেন। সো তাদের জন্য একটা অ্যাডভাইস, যারা প্রথমবার বাড়ি কিনছে তার জন্য আপনার কী অ্যাডভাইস দিতে পারেন, নাম্বার 1। আর ডাউন পেমেন্ট, আমি মর্গেজের সাইডটা আসছি, যে ডাউন পেমেন্ট এবং কী পরিমাণ হাতে টাকা নিয়ে নামা উচিত, উইথ সাম ইফ ইউ হ্যাভ সাম ফিগার্স। শেলি আগে এটাকে আনসার করবো, আমি মর্গেজ পার্টটা পরে অ্যাড করবো। তো আমি বলতে চাচ্ছি যে ধরো ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য রিয়েল এস্টেট যখন কেউ একটা বাড়ি কিনবে ডিসাইড করে, দিস ইজ দেয়ার বিগেস্ট পারচেস ইন দেয়ার লাইফ, রাইট? সো ইন দ্যাট কেস ইট ক্যান বি ভেরি স্ট্রেসফুল। সো যখন এত স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তখন মানুষ ভুল ডিসিশন নিয়ে ফেলে। সো if there is a real estate agent on board on their side, they always look after their interest. একটা নিউ হোম কিনতে গেলে বিল্ডাররা যেমন তাদের ইন্টারেস্ট দেখবে,
agent দেখবে buyer interest if they represent a buyer. So I suggest to have a real estate agent on board. তার মানে ভুলভাল অফার দিয়ে বা ভুলভাল কিছু করে ফেললে আপনার অর্থ নষ্ট হতে পারে, রাইট? আপনি যদি একটা অফার দিয়ে বা আপনি যদি কোনো একটা অপশন মানি দিয়ে ক্যানট প্রসেস দ্য লোন, সো রিয়েল এস্টেট আর ট্রানজ্যাকশনটা আর মর্টগেজটা অলমোস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, রাইট? ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড। আমি বলতে চাই যে কেউ যদি পুরোপুরি ক্যাশ দিয়ে কিনে, মর্টগেজের কোনো দরকার নেই, সেখানে প্রসেস অনেক ইজিয়ার। কিন্তু সবারই অলওয়েজ মর্টগেজ লোনের প্রসেস যেতে হবে। যেমন এই দেশের গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট অলওয়েজ প্রমোট দ্য হাউজিং, সে সমস্ত লোনগুলো কিন্তু ফেডারেল গভর্নমেন্ট এটাকে সাপোর্ট করতেছে। সেজন্য দে হ্যাভ সাম গাইডলাইন্স, কত টাকা ইনকাম হলে একজনে কতটুকু বাড়ি পর্যন্ত কিনতে পারবে। সো এই প্রসেসটা একটা হোম বায়ারের থ্রু যেতে হবে, যে সে চাইলেই এত টাকার বাড়ি কিনতে পারবে না, বিকজ ডিপেন্ডিং অন দ্য ইনকাম, তার ইনকাম কত, তার লাইবিলিটি কত, অন্যান্য পেমেন্ট দিয়ে এইভাবে তখন ফার্স্ট টাইম হোম বায়ার দেখতে হবে যে সে কতদিন চাকরি করছে, সেটার একটা ব্যাপার আছে। সো এইগুলি সব কিছু নিয়ে তারপরে হলো বাড়ি কেনার জন্য নামা উচিত, যে কোন এলাকায়, তারপরে আচ্ছা আচ্ছা, এখানে একটা মানে সম্পূরক প্রশ্ন যেটা হচ্ছে যে রিয়েল এস্টেট এজেন্ট কি অ্যাফোর্ডেবিলিটিটা, এটা কি রিয়েল এস্টেট এজেন্ট আপনাকে বলবে নাকি এটা আপনাকে মর্টগেজ পার্সন এটা বলবে? মানে আপনার ইনফরমেশনটা কে আপনাকে দেবে যে হ্যাঁ আপনার ইনকাম এত, আপনি দ্যাট ইজ দ্য ম্যাক্স ইউ ক্যান গো? হ্যাঁ এমিল, এটা খুবই একটা সুন্দর প্রশ্ন করেছো। রিয়েল এস্টেট এজেন্ট একটা বল পার্ক আইডিয়া দিতে পারে, কিন্তু অলওয়েজ নতুন বাড়ি কেনার জন্য অথবা বাড়ি কেনার জন্য অ্যাফোর্ডেবিলিটিটা একটা লোন অফিসার কারণ হ্যান্ডেল করতে পারে, যে কতটুকু পর্যন্ত কোয়ালিফাই করবে। সো আমি যেমন বলতে পারি যে রাফলি যে যত টাকা মান্থলি ইনকাম হয় তার অর্ধেকটা হতে পারবে টোটাল লাইবিলিটি। মানি হলো যে অনেকের তো ক্রেডিট কার্ড পেমেন্ট থাকে, স্টুডেন্ট লোন পেমেন্ট থাকে, তারপরে গাড়ির পেমেন্ট থাকে, এগুলাও ক্যালকুলেশনে আনতে হবে। সো আমি যেমন বলতে পারি, আমার এখানে কিছু লেখা আছে, এটাকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি। আচ্ছা, আপনারা যদি আমাদের ওই বাম দিকে, আপনাদের ক্যামেরার ডান দিকে হবে একটা হোয়াইট বোর্ড আছে, যদি দেখতে পারেন এটা আপনি চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন। সম্ভবত দেখা যাচ্ছে, আমরা টেস্ট করার ওকে, আমি যেমন বলতে চাচ্ছি, যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাই যে মনে করেন মাসিক আপনার ইনকাম 10,000 টাকা ইউএস ডলার, 10,000 টাকার অর্ধেকের বেশি সব মিলিয়ে মর্টগেজে বেশি হতে পারবে না। যেমন ধরেন আপনার যদি গাড়ির পেমেন্ট থাকে 500 টাকা, স্টুডেন্ট লোন থাকে 300 টাকা, আর ক্রেডিট কার্ড 300, তাহলে ওই 5,000 থেকে 1,000 টাকা চলে গেল, আর 4,000 টাকা হতে পারবে নতুন বাড়ির জন্য পেমেন্ট, দ্যাট ইনক্লুডস ইন্স্যুরেন্স, মর্টগেজ, হোম ওনার্স অ্যাসোসিয়েশন ফি, এগুলি সব সহ একসাথে হতে পারবে। সো এই অ্যাফোর্ডেবিলিটিটা ক্যালকুলেশনটা করলে তখন যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারেন যে আমি কত টাকা পর্যন্ত, এখন ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করবে, যে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে অ্যাফোর্ডেবিলিটি কমে যাবে, ইন্টারেস্ট রেট কমে গেলে অ্যাফোর্ডেবিলিটি বেড়ে যাবে। ইন্টারেস্ট রেট নিয়ে একটা প্রশ্ন আমি আসবো পরে, কিন্তু আপনাদের দুজনেরই প্রথম যারা মানে কেউ যদি চাকরি পায়, আপনার মানে প্রথম অ্যাডভাইসটা কি তারা কি সাথে সাথে বাড়ি কিনতে পারবে, নাকি কয়েক বছর চাকরি করতে হবে? বা ইট ডিপেন্ডস। যেটা আগে বলেছি, এখানকার নিয়ম হলো যে 2 বছরের চাকরির হিস্ট্রি লাগবে। তবে কেউ যদি ফ্রেশ গ্র্যাজুয়েট করে অ্যাক্রেডিটেড ইউনিভার্সিটি ডিগ্রি নেয়, ওই ডিগ্রি সার্টিফিকেট থাকবে, আর জব পাওয়ার সাথে সাথে তারা বাড়ি কিনতে পারে। সো এই ক্ষেত্রে ওই 2 বছরের রিকোয়ারমেন্টটা নাই। অনেক ক্ষেত্রে যে আমরা যখন লোনগুলো বলি, 2 ধরনের লোন হতে পারে, একটা কোয়ালিফাইড, একটা নন কোয়ালিফাইড। কোয়ালিফাইডগুলো হলো আমাদের ফেডারেল গভর্নমেন্ট যেগুলো সাপোর্ট করছে আর কি, সেইগুলোর ক্ষেত্রে এই নিয়মটা মেনে চলতে হবে। কারণ যার কাছ থেকে লোন নেওয়া হোক না কেন, সব লোন কিনতেছে ফেডারেল গভর্নমেন্ট। আপনারা হয়তো শুনেছেন ফ্রেডি ম্যাক অ্যান্ড ফেনি মে, তারা সমস্ত লোন কিনে নিচ্ছে। তো এই গাইডলাইন যারা ফলো না করে তারা ওগুলো কিনে না। তখন ওই এছাড়াও একটা থার্ড মার্কেট আছে, যেটাকে বলা হয় নন প্রাইভেট মার্কেট, তারাও লোন দিচ্ছে। তখন ওইখানে নিয়মকানুনটা একটু ডিফারেন্ট, তারা হয়তো একটু শিথিল, হয়তো আরও কম ক্রেডিট স্কোরে একটু বেশি ইন্টারেস্ট নিয়ে, যেহেতু রিস্কি, বেশি ইন্টারেস্ট নিয়ে ওগুলোও করা যায় আর কি। প্রথমবার যারা বাড়ি কিনছেন তাদের জন্য কি কোনো স্পেশাল লোন আছে, যেমন ফার্স্ট টাইম হোম বায়ার, FHA বা এরকম কিছু? FHA-তে ফার্স্ট টাইম হোম বায়ারের জন্য কিছু প্রভিশন আছে। ওখানে নর্মালি কনভেনশনাল লোনে 5% দিতে হয়, কিন্তু FHA-তে 3%, 3.5% দেওয়া যায়। অ্যান্ড অলসো FHA লোন অনেক সময়
বড়োর ইনকামের উপরে তাদেরকে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামও থাকে আর কি। সো ওই ক্ষেত্রে তারা লাভবান হতে পারে যে ডাউন পেমেন্ট তারা দিয়ে দেবে পুরোপুরি, কন্ডিশন হলো ওইখানে বাড়িতে 2 বছর কি 3 বছর থাকতে হবে অ্যাজ এ প্রাইমারি রেসিডেন্স। ওকে ওকে, আচ্ছা এইখানে যে একটা সম্পূরক প্রশ্ন, আচ্ছা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দর্শকদের, আপনারা মন্তব্যে জানাতে পারেন প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমাদের মডারেটরের হাত দিয়ে আমার কাছে আসবে। সো আপনারা ডিরেক্টলি এই দুজন এক্সপার্টকে আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। কিন্তু আমার যে প্রশ্নটা ছিল যে ডাউন পেমেন্টের ব্যাপারটা যে আসছে, সো এই ডাউন পেমেন্টের এটা কি ইজ দিস আ স্টেটমেন্ট যে যত বেশি ডাউন পেমেন্ট তত ভালো, এটা নাকি ডাউন পেমেন্টের আমাদের একটা ধরেন 20% ডাউন পেমেন্ট ইজ ওকে, মানে মানুষ কি যতখানি পারে ডাউন পেমেন্ট দিয়ে দিবে নাকি ফর রেনি ডেজ কিছু রেখে দিবে? হোয়াটস দ্য এটা ডিপেন্ড করবে ইন্ডিপেন্ডেন্ট বায়ারের উপরে, তার কমফোর্ট জোনের উপরে। কেউ যদি পুরাটা ডাউন পেমেন্ট দিয়ে চলতে পারে, তার তো একটা বাসা নতুন কেনার পরে অনেক রকম হিডেন কস্ট থাকে, যেটা ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য আগে থেকে জানা সম্ভব না। সেই জন্য ইটস অলওয়েজ বেটার টু সেভ সাম ফর দ্য রেনি ডে। আর কেউ যদি কনভেনশনাল লোন করার চেষ্টা করে, যেটা আমরা সবসময় এনকারেজ করি, কনভেনশনাল লোনে কিছু সুবিধা আছে, যেমন মর্গেজ ইন্স্যুরেন্স যেটা PMI বলে, ওইটা দিতে হয় না। ইন দ্যাট কেস দে ক্যান সেভ মানি অন দেয়ার মান্থলি পেমেন্ট একটু কমে আসে। সো ইফ দে ক্যান ডু ইট, ইটস বেটার। আমি একটু অ্যাড করতে চাই এখানে ডাউন পেমেন্টের ব্যাপারে। যখনই বাড়ি পেমেন্ট সময় ডাউন পেমেন্ট দেওয়া হবে, লেন্ডার ডাউন পেমেন্টের মানিটা কোত্থেকে আসছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা বড়ের নিজস্ব মানি হতে হবে। দ্যার ইজ এক্সেপশন অনলি যদি এটা প্রাইমারি রেসিডেন্স হয়, বড়র গিফট হিসাবে কারো কাছ থেকে এই মানিটা নিতে পারে। এই যে গিফটটা, এটা কি ধরেন বাপ মা বা নেক্সট টু কিনের মধ্যে? না, গিফটটা যে কোনো কাছ থেকে নিতে পারে, তবে ওই গিফটের ট্রানজাকশনটা খুবই ট্রান্সপারেন্ট হতে হবে, যে ওখান থেকে এটা আসছে, এখান থেকে এখানে আসছে। এই গিফটটা অনলি অ্যালাউ করে প্রাইমারি রেসিডেন্সের জন্য। ইনভেস্টমেন্ট প্রপার্টিতে অ্যালাউ, ইভেন হাজব্যান্ড ওয়াইফও যদি থাকে এবং হাজব্যান্ডের অ্যাকাউন্ট ওয়াইফের অ্যাকাউন্ট যদি সেপারেট থাকে, দে হ্যাভ টু গিফট ইচ আদার ইফ বাইং দ্য হাজব্যান্ড অন ওয়ান নেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি কেনার সাথে সাথে আরেকটা জিনিস আমরা প্রায় শুনি, যেটাকে বলা হয় ক্লোজিং কস্ট। সো ক্লোজিং কস্ট যেটা আপনার ডাউন পেমেন্টের সাথে হয়তো আরও অ্যাড হয়, ক্লোজিং কস্টের ভিতরে কী কী জিনিস আছে এবং এটা কীভাবে, মানে ইজ দ্যার এনি ওয়ে টু মানে এটাকে কমানোর কোনো উপায় আছে? আমি চেষ্টা করি এটা অ্যান্সার করার জন্য। ক্লোজিং কস্টের অনেকগুলি কস্ট আছে যেগুলো থার্ড পার্টি কস্ট, যেমন অ্যাপ্রেজাল কস্ট, সার্ভে কস্ট, টাইটেল ইন্স্যুরেন্স কস্ট ইজ ফিক্সড বাই দি স্টেট অফ টেক্সাস। এছাড়া কিছু কিছু কস্ট আছে যেটা আর কি বাড়ি কেনার সময় স্যালারি পে করে, যেমন টাইটেল ইন্স্যুরেন্সটা। তো মেজর কস্ট হলো টাইটেল ইন্স্যুরেন্সটাই ক্লোজিং কস্টের ভিতরে। আর কস্ট কমানোর ভিতরে খুব একটা যে আছে আমার বলে মনে হয় না, এই খুবই মিনিমাম এই হোল ট্রানজাকশনের ক্ষেত্রে। সো অনলি টাইটেল টু টাইটেল ভ্যারি করে হলো এসক্রো ফিটা, কেউ চার্জ করে $500, কেউ চার্জ করে $300, আবার কেউ চার্জ করে $0. দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। এভরিথিং এলস ক্লোজিং কস্ট প্রিটি মাচ স্ট্যান্ডার্ড ফ্রম অল লেন্ডার্স। আচ্ছা, এখানে আপনার আলোচনা শুনতে শুনতে আমার জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে যে এসক্রো, সম্ভবত এসক্রো যদি থাকে আপনি সবগুলি পেমেন্ট একসাথে দিতে পারেন, রাইট? আপনি মর্টগেজ পেমেন্ট, বাড়ির ইন্স্যুরেন্স অ্যান্ড আপনার যে HOA সবগুলি পেমেন্ট একসাথে দিতে পারেন। হ্যাঁ, এই এসক্রো ছাড়া আপনি কি আলাদা আলাদা দিতে পারবেন পেমেন্টগুলো? আপনি শুধু যদি লোন নেন, শুধু মর্টগেজটা এবং মর্টগেজের যে ইন্টারেস্টটা এবং বছরের শেষে ট্যাক্স এগুলো আপনি নিজে দিয়ে দিলেন, ইজ ইট পসিবল? এটা সম্ভব যদি একজন খুব অর্গানাইজড হয়, সে জানে যে তার বছর শেষে ট্যাক্স কতটুকু হবে, প্রতি মাসে সে সেই পরিমাণ টাকা সেভিংসে সরায় রাখলো। কিন্তু ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য এটা অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, কেননা প্রথম বাড়ি কেনার পরে অনেক রকমের কস্ট থাকে যেটা ওভারওয়েলমিং। ইন দ্যাট কেস আমরা সবসময় সাজেস্ট করি ক্রিয়েট অ্যান এসক্রো অ্যাকাউন্ট, যেখানে তোমার বছর শেষে ট্যাক্স এবং ইন্স্যুরেন্স বাবদ টাকাগুলি আস্তে আস্তে করে
পেমেন্টের সাথেই চলে যাবে, সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইউ ডোন্ট হ্যাভ টু স্ট্রাগল। আপনি একবারই মোটামুটি সেভিংসটা করে রাখবেন হ্যাঁ, যাতে exactly. শেষে টান না পড়ে। এসকো তো অনেক সময় শর্টেজও হয়ে যেতে পারে, রাইট? ওইটাই একটা আমি একটা অ্যাড করবো যে ওইটাই একটু ড্রব্যাকস আর কি, যে বছরের শেষে এসকোটা অ্যাকাউন্টিংটা আবার লেন্ডার অ্যাডজাস্ট করে, তখন হয়তো বড় আর কি বলবো যে ইউর এসকো শর্টেজ ইদার 100 টাকা করে এক্সট্রা মাসে দাও অথবা এই যে শর্টেজটা দিয়ে দাও। তখন তারা প্যানিক হয়ে যায় যে এত টাকা কেন শর্টেজ হলো। সেজন্য ওই যদি পেমেন্টটা কিন্তু কনস্ট্যান্ট না এসকো থাকলে ইট কুড চেঞ্জ এভরি ইয়ার। অ্যান্ড অলসো এই যে এসকো থাকা অবস্থায় যদি কখনো যদি আবার রিফাইন্যান্স করা হয় তখন ওই এসকো মানি ফেরত পাওয়া যায় আফটার রিফাইন্যান্স, আবার নতুন করে আবার এসকো করতে হয়। সো এই দুইটারই সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। কেউ যদি ডিসিপ্লিন হয় আই উড সে ডোন্ট ডু এসকো, যে মানি নিয়ে যদি ডিসিপ্লিন থাকে যে অ্যাট দ্য বছরে সে নিজেরটা নিজে দিল। কিন্তু এরকম কি কোনো রুল আছে যে 20%-এর নিচে যদি আপনি ডাউন পেমেন্ট দেন তাহলে 20%-এর নিচে ডাউন পেমেন্ট আপনাকে এসকো বাধ্যতামূলক করতেই হবে? এটা লেন্ডার টু লেন্ডার ভ্যারি করে। তো আমি যে লেন্ডারের সাথে কাজ করি ইউনাইটেড হোলসেল মর্গেজ, তারা 5% ডাউন পেমেন্টেও নো এসকো অ্যালাউ করে, কোনো পেনাল্টি নাই। হ্যাঁ, এটা অনেকটা বায়ারের ডিসিশনের উপরে ডিপেন্ড করে। আগে ছিল যেমন অনেক লেন্ডার বলতো 20% নিচে দিলে এসকো করতে হবে মাস্ট। এসকো করাটা হলো যে এই যে পয়সাটা নিয়ে ওরা কিন্তু আলাদা একটা ব্যাংকে রেখে দিচ্ছে, এটাতে আপনি কোনো ইন্টারেস্টও পাচ্ছেন না, মাসে মাসে এক্সট্রা মনে করেন আপনি 1000 টাকা করে দিচ্ছেন, ওই 12,000 টাকা তারা রেখে দিচ্ছে, যখন বিলটা আসবে ওখান থেকে দিচ্ছে, তারা আপনার মানিটা নিয়ে ইনভেস্ট করতেছে, বাট ইউ আর নট গেটিং এনি বেনিফিট আউট অফ ইট। ইটস আ ফ্রি মানি ফর দেম। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা দু একটা প্রশ্ন নিব, আমার হাতে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে যে হাউ ক্যান উই কোয়ালিফাই ফর ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স? ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্সের কথাটা সম্ভবত আলোচনা এসেছে, এটা কীভাবে সম্ভব এবং এটার ক্রাইটেরিয়াটা কি? এটা আমি বলতে চাচ্ছি যে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স ইজ নট ফর এভরিবডি। এটা সার্টেন ইনকাম লেভেলের জন্য কাজ করে। যেমন এটা ধরো কিছু মানুষ আছে যে তাদের ইনকাম লিমিটেড, তখন দে উইল অ্যাপ্লাই ফর ইট এবং ইফ দে কোয়ালিফাই দে উইল গেট দিস অ্যাসিস্ট্যান্স। এখানে ইন্ডিভিজুয়াল ক্রেডিট স্কোর কি ম্যাটার করে নাকি? হ্যাঁ, ক্রেডিট স্কোর ম্যাটার করে। আই থিঙ্ক এটার সাথে ম্যাটার করে প্রত্যেকটা জিওগ্রাফিক্যাল এরিয়ার জন্য গভর্নমেন্ট সেট করে দিয়েছে এখানে মিডিয়ান ইনকাম এত হতে হবে। এখন যদি আপনার মিডিয়াম ইনকাম ওই ইনকামের বিলও থাকে দেন ইউ উইল গেট দ্যাট, বাট ইফ ইউ মেক অ্যাবাভ দ্যাট ইউ ডোন্ট গেট দ্যাট। সেরকম মর্গেজের ভিতরে কিন্তু বিভিন্ন রকম মর্গেজ আছে, হোম রেডি, হোম পসিবল, ওই রেটগুলো একটু লোয়ার, কিন্তু আপনার ইনকাম হতে হবে ওইখানকার জিওগ্রাফিক্যাল এরিয়ার যে ইনকাম লো। এখন দেখা গেছে কি এই টেকনিক যুগে সবার ইনকামই অ্যাবাভ দ্যাট লেভেল, তারা এখনও অ্যাডজাস্ট করে নেয়। আচ্ছা, এখন ইনকাম যদি দেখা গেছে যে মোটামুটি $80,000 অস্টিন এরিয়াতে কয়েকটা জায়গায় $80,000 to $85,000 উপরে যদি কেউ বানায় ইউ আর ডোন্ট মিট দ্যাট রিকোয়ারমেন্ট। আচ্ছা, সো ইনকাম যদি কম থাকে ইট অলসো ডিপেন্ডস অন দ্য জিপ কোড টু জিপ কোড। এটা গুগল করলেই দেখা যাবে যে কোনখানের এই হোম রেডি অথবা হোম পসিবলের থ্রেশহোল্ডটা কোথায়, ওরা অ্যাড্রেসটা দিয়ে দিলেই বলে দেবে যে এখানকার থ্রেশহোল্ড এত। আচ্ছা, এই অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামটা এটা কি ফেডারেল গভর্নমেন্টের নাকি স্টেট গভর্নমেন্টের? এটা ফেডারেল গভর্নমেন্টই, তবে অনেক আছে নন প্রফিট অর্গানাইজেশন তারা এটাকে হেল্প করে, ওটা ওদের থ্রুতে যেতে হয়। যেমন এখানে বা অস্টিনে একটা আছে BCL অফ টেক্সাস, আমি অনেকদের রিফাইন্যান্স করেছি, তখন দেখলাম যে BCL অফ টেক্সাস তাদের একটা লিন আছে। BCL অফ টেক্সাস কি করেছে, তারা বাড়ি কেনার সময় তাদেরকে অ্যাসিস্ট্যান্স দিয়েছে অন দ্য প্রভিশন দ্যাট ইউ স্টে ইন দ্য হোম ফর 3 years। ওকে, সো 3 years না হলে ইউ ক্যান রিফাইন্যান্স। তো BCL এর কাছে যেতে হবে, এই BCL অফ টেক্সাস আমি তো রিফাইন্যান্স করতে 3 year হয়ে গেছে, তখন একটা মর্গেজ রিলিজ করতে হবে, বাট এটা ওয়েভ করে দেয় পুরো ওরা অ্যাসিস্ট্যান্সটা। এরকম বিভিন্ন অর্গানাইজেশন আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট আউট গুগল করে যে কারা এসে হেল্প করবে। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। আপনি আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন, এবং আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রশ্ন সরাসরি এক্সপার্টকে করতে পারেন আমাদের মন্তব্যের বাক্সে, নিচে মন্তব্যের কমেন্টে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। একটা জিনিস বারবার আসছে, সেটা হচ্ছে মর্টগেজ এবং ইন্টারেস্ট রেট। সো আমরা লেটস গো ইনটু দ্যাট। সো ইন্টারেস্ট রেটের বিভিন্ন ধরনটা কি? অনেক সময় আমরা পয়েন্ট শব্দটা শুনি ইন্টারেস্ট রেটের সাথে, এটা কি আমি শুনি যে একটু আপফ্রন্ট খরচ দিয়ে আপনি ইন্টারেস্ট রেটটা কমায় দিতে পারেন, হ্যাঁ। তারপরে অ্যাডজাস্টেবল রেট লোন, এরকম অনেক জার্গন আছে, হ্যাঁ। এবং সেই সাথে আরেকটা জিনিস শুনি যেমন ইন্টারেস্ট রেট লক। সো একটু
যদি আমাদেরকে এটা জিয়া ভাইয়ের এক্সপার্টিস, তো জিয়া ভাই start করুন। আমি চেষ্টা করি এখানে, এবং আসলে তুমি আমাকে প্রশ্ন করা অথবা ক্লারিফিকেশনের জন্য বলো। সো ইন্টারেস্ট রেটটা হলো যে ইন্টারেস্ট রেটে এই মর্গেজটা দেওয়া হবে বিভিন্ন প্রোগ্রামে, 30 ইয়ার ফিক্সড হলে 30 ইয়ার পর্যন্ত এই রেটটা ফিক্সড থাকবে। যদি অ্যাডজাস্টেবল হয়, যেমন পপুলার আছে, যেমন 7 ইয়ার ফিক্সড, 10 ইয়ার ফিক্সড অথবা 5 ইয়ার। এখন আর আমি ওই 1 বছরের অ্যাডজাস্টেবল আমি আর দেখি না, বিকজ ওই লাস্ট হাউজিং ক্রাইসিসের পরে তারা ওইটা উঠিয়ে দিয়েছে। সো ইট কুড 5 ইয়ার্স ফিক্সড হওয়ার পর 7 ইয়ার ফিক্সড হতে পারে, 30 ইয়ার ফিক্সড হতে পারে ইন্টারেস্ট রেট। এখন ইন্টারেস্ট রেট যখনই স্বপরণ করা হয় যে আমরা ইন্টারেস্ট রেট কত হবে, এখন কেউ হয়তো একটু মার্কেটিংয়ের জন্য বলতো আমি তোমাকে ইন্টারেস্ট রেট 3% দিয়ে দিতে পারি, এটার কোনো নাই, কারণ ইন্টারেস্ট রেট ডিপেন্ডস অন ইচ পার্সন অ্যান্ড ইচ সিচুয়েশন। তার ক্রেডিট স্কোর কত, ডাউন পেমেন্ট কতখানি, অ্যান্ড 0 পয়েন্ট কিনা। সো সব করার সময় অলওয়েজ ক্রেতাদের করতে হবে যে আমি 0 ডিসকাউন্ট অ্যান্ড 0 অরিজিনেশন পয়েন্ট দেবো। তো পয়েন্টটা কি জিনিস, যত টাকা লোন হবে তার 1 পয়েন্ট মিন 1%, লাইক $300,000 লোন হলে 1 পয়েন্ট মিন $3,000। আচ্ছা, আমি একটু এখানে ইন্টারাপ্ট করি। আমরা যে একটু আগে ক্লোজিং কস্টের কথা বলেছি, এই পয়েন্টগুলি থাকলে সেইগুলি দোজ উইল বি দ্য পার্ট অফ দ্য ক্লোজিং। ইউ আর কারেক্ট, অ্যাবসলিউটলি, যে পয়েন্ট যদি দেওয়া হয় তখন ওই ক্লোজিং কস্টের পয়েন্ট বেড়ে যাবে আর কি। এখন পয়েন্ট আমি কখন দেব, সাধারণত শপিং করার সময় 0+0 দিয়ে শপিং করা উচিত। এক লেন্ডার দিল 5%, আর একজন দিল 5.5%, আর একজন দিল 4%। সো এটার কম্পেয়ার করতে, অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করতে হবে যে 0+0-তে রেটটা কত। তারপরে আপনার ইচ্ছা, আপনি যদি কমে আনবেন কি না। এখন কমায় আনার জন্য কত হলে আমি পয়েন্ট দিয়ে আমি কমাবো, সাধারণত রুল অফ থাম হলো এই যে আপনি পয়েন্ট দিয়ে ইন্টারেস্টটা কমাচ্ছেন, আপনি কত টাকা সেভ করতেছেন মাসে। এখন এটা সেভ করে মনে করেন আপনি 25 টাকা সেভ করছেন মাসে, এবং 25 টাকা সেভ করে আপনি দিতে হচ্ছে 2,000 টাকা। কিন্তু 2,000 টাকা আপনার রিকভার করতে আপনার অনেক সময় লাগে। সে ওই আপনি যদি 2 বছরের ভিতরে যদি মানিটা রিকভার করতে পারেন, দেন ইউ আর গুড। আদারওয়াইজ ইটস নট অ্যাডভাইস টু লোয়ার দ্য রেট দ্যাট মাচ। ওকে, সো রুল অফ থামটা হচ্ছে যদি আমরা লোয়ার রেটের জন্য আমরা আপফ্রন্ট কিছু খরচ দিতে চাই, সেই খরচটা যেন 2 বছরের মধ্যে উঠে আসে। দ্যাটস ভেরি গুড টু নো। আমরা আরও কয়েকটা প্রশ্ন পেয়েছি, এর মধ্যে একটা প্রশ্ন ইনভেস্টমেন্ট প্রপার্টি নিয়ে, যেটা আমরা একটু পরে একটু ডিটেইলে যাব। হোয়াট ইজ এ গুড টাইম টু, ওকে, এই প্রশ্ন আমি পরে আসবো। একটু একটা জায়গায় একটু অসুবিধা হচ্ছে বলতে চাই। এনিওয়ে, আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যাওয়ার আগে আমরা এতক্ষণ বাসা কেনার সম্বন্ধে বললাম, এবার বাসা বেচা। এবং একটা জিনিস, যে বাসা যখন বেচা হয় তখন আমরা যতটুকু জানি যে রিয়েল এস্টেট এজেন্ট, হি গেট পেইড অর শি গেট পেইড বাই দ্য সেলার। সো এইখানে রেশালি এবার জন্য প্রশ্ন যে রিয়েল এস্টেট এজেন্টের ভূমিকাটা কি সেলিং, when it comes to selling a house? ওকে, সো কোয়েশ্চেনের প্রথম পার্ট যে এজেন্ট ইজ পেইড বাই সেলার। ইয়েস, বোথ বায়ার এজেন্ট অ্যান্ড সেলার এজেন্ট দুজনেই পেইড বাই সেলার। আর স্টেপগুলো হচ্ছে যখন একটা বাসা মার্কেটে দেওয়ার কথা চিন্তা করে সেলার, there are several steps we go through. ফার্স্ট হচ্ছে মার্কেট অ্যানালিসিস, যে বাসাটার মার্কেট ভ্যালু কত তার উপরে ডিপেন্ড করে প্রাইস সেট করা হয়। দেন বাসাটাকে মার্কেট রেডি করা, তারপরে একটা সেলার্স ডিসক্লোজার রেডি করতে হয়, অ্যান্ড দেন ইন্সপেকশন আছে। ফার্স্ট থিং যে when we put the house in the market রেডি করা, ছবি তোলা, সুন্দর ছবি হলে বাসাটা অ্যাট্রাকটিভ হয়। তারপরে অফার যখন আসবে দেখতে হবে যে ফাইন্যান্সটা কতখানি স্ট্রং, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। সো দিস আর দ্য স্টেপস উই গো থ্রু যখন একটা বাসা মার্কেটে দিই। জিয়া ভাই কিছু অ্যাড করবেন? আমি এখানে অ্যাড করতে চাই যে বাসা যখন বিক্রি করা হয়, যে রিয়েল এস্টেট একটা প্রধান ভূমিকা হলো যে এটাকে মার্কেটেবল করা। যখন এটা MLS মাল্টিপল লিস্টিং সার্ভিসে দেওয়া হয়, এটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সবাই পায়। এটা কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট ছাড়া এটা সম্ভব না। আপনি চেষ্টা করতে পারেন যে ফর সেল বাই ওনার, বাট ইউল বি লুজিং লট অফ অডিয়েন্স, লট অফ। That's a good point. তাহলে মানে আপনি যদি এজেন্ট রাখেন তাহলে অ্যাকচুয়ালি রিচেস আউট টু দ্য ম্যাক্সিমাম নাম্বার। অ্যান্ড আপনি যে খরচটা দিচ্ছেন যে সেলার এবং বাইরে, যে ওই খরচটা হয়তো উঠে আসবে ওখান থেকে। সো এটাই পারপাসে অনেকে চেষ্টা করে আর কি, যে নিজে বিক্রি করা যায় কি, নিজে বিক্রি করা সম্ভব, কিন্তু ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রসেস অ্যান্ড ইট নট গোনা রিচ দ্যাট মেনি পিপল। সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট স্টেপ পুটিং ইনটু দ্য লিস্টিং। মানে আমি আমার ব্রোকারের কথা বলতে পারি, কেলার উইলিয়ামস, নেশন ওয়ান অফ দ্য বিগ ব্রোকার। দে হ্যাভ লাইক একটা বাসা যখন আমরা মার্কেটে দেই, এটা 700-800 প্ল্যাটফর্মে
ডিস্ট্রিবিউটেড হয়। সো ওখান থেকে অনেক রকম বায়াররা বাসাটাকে দেখতে পারে এবং এটার এক্সপোজারটা বাড়ে আর কি। আচ্ছা, এখানে বাসা আমি অনেক সময় দেখি যে জিনিসটা এটার সাথে সম্পর্ক একটা প্রশ্ন, যে একটা বাসা আন্ডার কন্ট্রাক্ট চলে গেল, আবার কিছুদিন পরে আবার মার্কেটে চলে আসলো। সো দেয়ার আর সাম কেসেস যেখানে আপনার একটা নেগোসিয়েশন বা একটা সেলিং একটা কন্ট্রাক্ট ড্রপ করে যায়। এটা কখন হয়, মানে এইটা যদি হয়, হোয়াট আর দ্য অপশনস? যেভাবে আমি বলতে পারি বাসা কন্ট্রাক্টে যাওয়ার পরেও বিভিন্ন কারণে কন্ট্রাক্ট ফেল করতে পারে। একটা হলো ফার্স্ট জিনিস হলো অপশন, যে বাসা কন্ট্রাক্টে যাওয়ার সময় একটা অপশন পিরিয়ড থাকে। কেউ হয়তো 0 অপশনও কিনতে পারে, বাট অপশন 5 থেকে 7 দিন থাকে। ওই সময় বায়ার্স ইন্সপেকশন করে দেখবে যে এটা সে কোনো মেজর ডিফেক্ট আছে কিনা, অথবা হি কুড জাস্ট সিম্পলি চেঞ্জ হিজ মাইন্ড যে আমি কিনবো না। তো সেই ক্ষেত্রে বাসার কন্ট্রাক্ট ফিরে আসতে পারে। সেকেন্ড হতে পারে ফাইন্যান্সিয়ালি হি ডিডন্ট কোয়ালিফাই। ইনিশিয়াল হয়তো প্রি অ্যাপ্রুভাল পেয়েছে, কিন্তু যখন ক্রেডিট রান করে আরও দেখা গেছে লাইবিলিটি, তখন কোয়ালিফাই করতে ফাইন্যান্সিয়াল কন্টিনজেন্সিতেও কন্ট্রাক্ট ফেল করতে পারে। সো বিভিন্ন এই যে আর্নেস্ট মানিটা দেওয়া হয়, যদি এই যেমন একটা কন্ট্রাক্টে থাকে অপশন মানি অ্যান্ড আর্নেস্ট মানি থাকে। আমি একটু ডিপে যাচ্ছি, তা মনে হয় শেলি এটাকে তুমি কভার করতে পারো যে অপশন অ্যান্ড আর্নেস্ট মানিটা কখন সে লুজ করবে, অথবা কন্ট্রাক্ট ফেল করলে কি হবে, আর কে পাশাটা যা পাবে আর কি। সো আমরা যখন একটা অফার পাই, অফার পাওয়ার পরে যে ওখানে 2টা টার্মস আমরা প্রায়ই দেখতে পারি। একটা হচ্ছে অপশন পিরিয়ড, একটা হচ্ছে অপশন পিরিয়ড, যেটা 5 দিন 7 দিন ডিপেন্ডস। 5 দিনের জন্য অপশন পিরিয়ড আমরা $500 নিতে পারি বা 700, এটা একটা ফিক্সড রেট থাকে। ওই 5 দিন সেলার বাসাটা মার্কেট থেকে সরায় ফেলে, সো দ্যাট বায়ার ক্যান গো থ্রু দেয়ার ইন্সপেকশন অ্যান্ড আদার ডিউ ডিলিজেন্স। তার ভিতরে যদি কোনো ডিফেক্ট থাকে, যেমন ফাউন্ডেশন ডিফেক্ট থাকতে পারে, রুফে প্রবলেম থাকতে পারে, ইন দ্যাট কেস বায়ার ক্যান ব্যাক আউট অ্যান্ড দে আর গোনা লুজ দ্যাট 500 or whatever the অপশন ফি ওইটা। আর আর্নেস্ট মানি 1%, 2%, 3% যার যেরকম সুবিধা সেটা দেয়, এবং এইটা আলটিমেটলি সেল প্রাইসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আনলেস বায়ার্স ফাইন্যান্স ফেলস, দে ডোন্ট গেট দিস মানি ব্যাক। যদি ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম থাকে বায়ারের, তখন দে উইল গেট দিস ব্যাক আর কি। তাহলে আপনাদের কি চলে আসলে এটাকে আবার লিস্টিংয়ে, আর কন্ট্রাক্ট ফেল করলে এটা আবার লিস্টিংয়ে দিতে হয়, আবার মার্কেটে চলে আসবে। গ্রেট। আচ্ছা, আমাদের পরের অংশ যেটা রিয়েল এস্টেট, সেটা কিছু প্রশ্ন এসেছে, কিন্তু তার আগে 2টা প্রশ্ন। সেটা হচ্ছে যে পিএমআই জিনিসটার মানে কি একজন জানতে চেয়েছেন আমাদের দর্শক, এবং আরেকজন জানতে চেয়েছেন বাড়ি কেনার কি কোনো সুন্দর সময় বা পারফেক্ট টাইম আছে নাকি। সো স্টার্টিং উইথ দ্য নেক্সট সেকেন্ড কোশ্চেন, পারফেক্ট টাইমিং। সো লেটস স্টার্ট উইথ দ্যাট। আমি বলবো পারফেক্ট, there is no perfect timing. Right now is the perfect time, I would say, because you don't know what's going to happen. Nobody can predict the future. এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের উপর ডিপেন্ড করে। একজনের হয়তো বাচ্চা স্কুলে যাবে, তাকে এই মাসে এই মুভ করতে হবে, একজন জব রিলেটেড মুভ আছে। সো এটা যার যার পার্সোনাল। এক্স্যাক্টলি। এখন এটা মনে হতে পারে যে হয়তো বাড়ির দাম অনেক বেশি হয়ে গেছে, সামনে কমবে, সামনে নাও কমতে পারে, আরো বেড়ে যেতে পারে। এখন অবজেক্টিভটা কি? কেউ যদি গোল হয় যে আমি বাড়িটা 10 বছরের জন্য কিনছি, then it does not matter. If you look back at the history for last 10-20 years, always is going up. There might be small glitch থাকবে in between, but it's always in the upward trend. So বাড়ি, রিয়েল এস্টেট, এটাতে কেউ কোনোদিন আমার মনে হয় যে লুজ করছে বলে মনে হয় না, আনলেস ইউ হ্যাভ শর্ট টার্ম, যে আমি কিনেই 1 বছর যদি বিক্রি করবো। ওই ক্ষেত্রে ইটস লাইক গ্যামলিং করার মতো আর কি, কমতেও পারে বাড়তেও পারে। সেটা আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টিতে আমরা হয়তো একটু আলোচনা করব, ফ্লিপিং নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এইখানে আপনি যে প্রশ্ন করেছেন যে বাড়ি কেনার সবচেয়ে সুন্দর সময় কি, হেলাল হাফিজের কবিতা, উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়। সো দিস ইজ দ্য টাইম, এখনই আপনার টাইম, রাইট নাও ইজ দ্য টাইম। সো সেকেন্ড প্রশ্নটা ছিল একটা টেকনিক্যাল টার্ম, পিএমআই। এটা প্রবলি জিওবার জন্য রাইট প্রশ্ন। হোয়াট ইজ দ্য পিএমআই? PMI is the property mortgage insurance. সে মর্গেজ ইন্স্যুরেন্সটা হলো যে লেন্ডার ইনশিওর করে নিচ্ছে যদি আপনি যদি ফেল করেন
সে এটা থেকে তার রিস্কটা কমায় নিচ্ছে, সে একটা ইন্স্যুরেন্স করতে পারে, ইন্স্যুরেন্সের পয়সাটা কিন্তু আপনি দিচ্ছেন। এটা অনলি চার্জ করতে পারে যদি আপনি ডাউন পেমেন্ট 20% কমে দেন আর কি। তবে কিছু কিছু লেন্ডার প্রোগ্রাম করেছে যে 15% দিলে অথবা 10.01% দিলেও তারা দেওয়া লাগবে না। সো এই যদি বাড়ির 20% দিলে পিএমআই দেওয়া লাগবে না ফর শিওর। এখন কেউ যদি 5% দিয়ে কেনার পরে 1 বছর পরে দেখলো যে বাড়ির দাম বেড়ে গেছে, দে ক্যান রিকোয়েস্ট দ্য লেন্ডার, হেই আমার বাড়ির দাম বেড়ে গেছে, আমি একটা অ্যাপ্রেজাল করতে পারি, অ্যান্ড দেন রিকোয়েস্ট টু রিমুভ দ্য পিএমআই। সো দ্যাট ইজ অ্যান অপশন। তার মানে পিএমআই আপনাদেরকে অত সারা জীবন ধরে থ্রু আউট দ্য ইয়ার দিতে হবে না। আপনার বাড়ির দাম যদি ওই 20%-এর চেয়ে বেড়ে যায় লোনের চেয়ে, তাহলে আপনি ইউ ক্যান রিকোয়েস্ট টু ড্রপ দ্য পিএমআই। এবং পিএমআই নর্মালি একটা $500,000 লোনের জন্য পিএমআই কিরকম হতে পারে? ইট অল ডিপেন্ডস অন 3 ফ্যাক্টরস। তার ক্রেডিট স্কোর কত, ক্রেডিট স্কোর যদি 760 অ্যাবভ থাকে ইউ গেট রিয়েলি গুড রেট। আর যদি 10% ডাউন পেমেন্ট একটা পিএমআই, 20% যদি 15%, আমি একটা এক্সাম্পল দিই, 15% ডাউন পেমেন্ট and credit score 760 above, PMI was $19 I did per month. সো এইরকম আর কি। আবার যদি ক্রেডিট স্কোর যদি কমে যায়, এই সেম থিংই হয়তো $80 হয়ে যাবে পিএমআই। সো ইটস পার্সন টু পার্সন ভ্যারি করবে। সো পিএমআইটা ইজ ভেরি ফ্লুইড অ্যান্ড অলসো ডিপেন্ডস অন পার্টিকুলার। পিএমআইটা ফেডারেল হাউজিং এফএইচএ লোনের জন্য ইজ প্রিটি মাচ ফিক্সড অ্যান্ড ইউ ক্যানট ইটস দে টেক দ্য আপ ফ্রন্ট 50% অফ দ্য পিএমআই তারা নিয়ে নেয় আর কি। এই জন্য পিএমআইটা এফএইচএ লোনে একটু কমপ্লিকেটেড অ্যান্ড আপফ্রন্ট কস্টটা একটু বেশি। তাহলে যারা বাড়ি কিনতে যান, একটা খুব কমন অ্যাডভাইস, আপনাদের ক্রেডিট স্কোর খারাপ করবেন না, চেষ্টা করুন ক্রেডিট স্কোরটা ঠিক রাখতে। আরেকটা প্রশ্ন আমরা নিচ্ছি, সেটা হচ্ছে যে বিল্ডার, অনেক সময় বিল্ডার ডিরেক্টলি বাসা বেচে, মানে সবসময় বেচে বিল্ডার। আপনি একটা নতুন নেবারহুডে আপনি দেখবেন যে প্রচুর বাড়ি তৈরি হচ্ছে, এবং বিল্ডারের থেকে বাড়ি কেনার অ্যাডভান্টেজ আছে কোনো, বা আপনি ওখানে নেগোসিয়েশনে কীভাবে হয় বিল্ডারের সাথে? আপনার কি ওদের কি মানে উইগল রুম থাকে প্রাইসে কিছু? ট্রাই করে এটা অ্যান্সার করতেছো। বিল্ডাররা যখন একটা বাসা বিক্রি করে, তাদের কিছু ফান্ড থাকে, যেমন অনেকে মনে করেন যে আচ্ছা ডাইরেক্টলি বিল্ডার থেকে বাসা কিনলাম, রিয়েল এস্টেট এজেন্ট ইউজ করলাম না, কিছু পয়সা সেভ করতে পারবো। আসলে ব্যাপারটা তা না। প্রত্যেকটা বিল্ডারের এজেন্টের কমিশনের জন্য দে হ্যাভ এ সেপারেট অ্যাকাউন্ট। সো ইটস নট কামিং ফ্রম a buyer's pocket or somebody else's pocket. They have that fund. So অনেকে মনে করতে পারেন যে না আমি এজেন্ট ছাড়া বাসা কিনবো, তাহলে বিল্ডার হয়তো আমাকে কিছু ব্রেক দিবে। Maybe they do it, but in order to do that they save their money. They are not saving buyer some money or something. So it's always better to have a representation, because builder will look after for their interest, Exactly. not a buyer's interest. এবং এজেন্ট দে উইল অলওয়েজ লুক আফটার ফর দ্য বায়ার্স ইন্টারেস্ট। সো আচ্ছা, এখানে আমার একটা সম্পূর্ণ প্রশ্ন চলে আসে যে বিল্ডারের সাথে আপনি কি নেগোসিয়েট করতে পারেন, যে আপনি বলতে পারেন যে আমার এই আপগ্রেডটা চাই এই প্রাইসে? It all depends on the market condition. মার্কেট যখন খারাপ থাকে বিল্ডার কিছুই দিতে চায় না। মার্কেট যখন মানুষ কিনছে না এখন, তখন বিল্ডার ইনসেন্টিভ দেয়। সো বিল্ডার সাথে নেগোশিয়েট করার কিছু থাকে না। বিল্ডার যা দিবে আগে বলে দেবে আমি 10,000 টাকার আপগ্রেড দিচ্ছি, অথবা তুমি যদি আমার মর্গেজ ইউজ করো আমি এত টাকা দেবো, ক্লোজিং দেবো। সো এইগুলি বিল্ডার কিছু কিছু ইনসেন্টিভ দেয়। কিন্তু একটা মনে রাখতে হবে যে বিল্ডার তো অলওয়েজ একটা নতুন কমিউনিটিতে করতেছে, ওখানে কনস্ট্রাকশন থাকবে, ওখানে ওই কমিউনিটিটা সেট আপ হতে কিন্তু সময় লাগে। সো নতুন বাড়ি কেনার সময় সবাই এটা মাথায় চিন্তাটা রাখতে হবে যে ওই ধকলটা যদি কেউ নিতে পারে হয়তো এটা ভালো। আবার কিন্তু পুরনো স্ট্যাবলিশ নেবারহুডেও কিন্তু যে খারাপ বাসা তা না, এখানে কিন্তু অনেক $multi-million হোম আছে যেখানে 1950 সালের বাসা। সো অল ডিপেন্ডস অন দি পার্সোনাল চয়েস, আমি এইখানে থাকবো না আমি নতুন বাসায় কিনবো। নতুন বাসা কিনলেই যে সব ভালো তাও না। বিল্ডার কি কোনো ওয়ারেন্টি দেয়, বা বিল্ডারের কাছ থেকে যদি আপনি মর্গেজ করেন কিছু কি ইনসেন্টিভ ওখান থেকে আসে? বিল্ডার তো বিল্ডার যেটা ওয়ারেন্টি দেয় হলো 1 to 10, যেটা সাধারণত সবাই বলে। ফার্স্ট 1 বছর হলো বাম্পার টু বাম্পার, গাড়ির মতো সব কিছু কভার করে দিবে। সেকেন্ড ইয়ার হলো অনলি ইন্টারনাল প্লাম্বিং, ইলেকট্রিসিটি, অ্যান্ড 10 বছর হলো ওরা একটা থার্ড পার্টি একটা ইন্স্যুরেন্স কিনে ওটা থেকে স্ট্রাকচারটার ওয়ারেন্টি করে, ঠিক কিনা? হ্যাঁ, ফাউন্ডেশন এবং রুফ, মেজর স্ট্রাকচার, এইটাই আর কি বিল্ডার ইনসেন্টিভ দেয়। আর একটা প্রশ্ন করেছিল তুমি কি বিল্ডারের মর্গেজ, বিল্ডারের মর্গেজটা খুবই ট্রিকি। কারণ বিল্ডার যে হয়তো বলতেছে সে মর্গেজের জন্য
5,000 টাকা দিবে, কিন্তু বিল্ডারের মর্গেজ, আমিও বিল্ডারের অনেক মর্গেজ আমি রিফাইন্যান্স করছি, কারণ বিল্ডার ইন্টারেস্ট রেটটা হাই থাকে, ইন্টারেস্ট রেট হাই থাকে এবং ওরা পয়েন্টস দিয়ে ওই পয়সাটা তার নিয়ে নেবে আপফ্রন্ট পয়সা নিয়ে। সো ওরা যদি 1 পয়েন্ট চার্জ করবে অরিজিনেশন ফি অ্যান্ড কিছু ডিসকাউন্ট পয়েন্ট নিয়ে, দেখলো বিল্ডার যে পয়সা দিয়েছিল তার চেয়ে বেশিই দিচ্ছে। সো অনেক যারা আর কি একটু স্মার্ট বায়ার তারা বলছে না আমি বিল্ডার থেকে মর্গেজ নেবো না। তো বিল্ডার থেকে মর্গেজ না নিলে it's buyer choice, they can change the mortgage anytime, but builder wants to know at least 45 days before that, hey, I'm not gonna use it. So you can change anytime mortgage. তাহলে আপনি যত শপ অ্যারাউন্ড করবেন তত আপনার অবশ্যই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট নিয়ে কিছু প্রশ্ন আসছে, কিন্তু তার আগে আরেকটা জিনিস যেটা খুব মানে আমাদের জন্য খুব কারেন্ট টপিক, সেটা হচ্ছে যে অস্টিনের রিয়েল এস্টেট। অস্টিনের রিয়েল এস্টেট আমরা যারা এখানে বহুদিন ধরে আছে, আমরা গত 2 বছরে যেই ট্রেন্ডটা দেখেছি, এটা একটা অসম্ভব ট্রেন্ড, একেবারে অলমোস্ট 2 বছরে বাসার দাম ডাবল হয়ে গেছে। সো ডু ইউ গাইজ হ্যাভ এনি ওপিনিয়ন? এটা ওপিনিয়ন আমি বলবো কারণ এই অবস্থায় সম্ভবত কেউ একদম প্রেডিক্ট করার মতো অবস্থান না। সো আপনাদের ওপিনিয়নটা কী হবে অস্টিন মার্কেটের? তারপর পরে আমরা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে যাবো। সো প্লিজ স্টার্টিং জিয়া ভাই, আপনি শুরু করেন। হ্যাঁ, আমি বলতে পারি যে এই অস্টিন মার্কেট যদিও অনেক বেড়ে গিয়েছিল লাস্ট 2 ইয়ার্সে, হয়তো এই রেটে বাড়বে না, বাট কন্টিনিউলি বাড়তে থাকবে। ইদানিং এই লাস্ট 2-3 উইকসে আমরা যখন দেখছি আরও ইনভেন্টরি বাড়ছে, এখন অনেক বাড়ি মার্কেটে আসতেছে। সো কারণ সবাই একটা ভয় পাচ্ছে রিসেশন আসবে, সো সবাই ইটস আ সাইকোলজিক্যাল ব্যাপার, ভাবতেছে চাকরি থাকবে কি থাকবে না, অনেকে হায়ারিং ফ্রিজ করতেছে, অল অ্যাবাউট দ্য ইকোনমি। কিন্তু অস্টিন ইকোনমি যেভাবে গড়তেছে এবং যেভাবে অন্যান্য কোম্পানিগুলো মুভ করতেছে, আমি মনে করি ইটস আ টেম্পোরারি গ্লিচ। এখন টেম্পোরারি একটা সবাই একটা শঙ্কিত হয়ে গেছে যে ইনভেস্টমেন্ট করবে কি করবে না, বাট ইট উইল ওভারকাম ইফ ইউ হ্যাভ আ লং টার্ম গোল, উই শুড বি ওকে। সো এখন আমার মনে করি যে এই নেক্সট 2-3 মান্থসের ভিতরে সুবর্ণ সুযোগ বাড়ি কেনার জন্য, বিকজ অস্টিনের মার্কেট এখন ফ্লাডেড হয়ে গেছে, অনেক ইনভেন্টরি গেছে। তার মানে এখানে সেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের রুলটা আপনার এখন সাপ্লাই বেশি আসছে দেন ডিমান্ড, দেন প্রাইস হ্যাজ টু গো ডাউন, রাইট? সেই ব্যাপার মানে যখন সাপ্লাই বেশি থাকে বায়ারের চয়েস থাকে, যেমন দে ক্যান শপ অ্যারাউন্ড, তার 5টা বাসা দেখে একটা অফার দিতে পারে, সেলারের সাথে একটু নেগোসিয়েশনের রুম থাকে। কিন্তু যখন সাপ্লাই কম ছিল, ডিমান্ড হাই ছিল, আমরা দেখেছি গত 1.5-2 বছর একটা বাসার এগেনস্টে 4টা 5টা 10টা এমনও এক্সপিরিয়েন্স করেছি আমি, যে যেমন 23টা অফার, তার ভিতরে অফার উইন করা, ইটস ভেরি টাফ, ভেরি স্ট্রেসফুল বায়ারদের জন্য। সো আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম, যখন অনেক সাপ্লাই আছে এবং সেই তুলনায় ডিমান্ড। মানে এক সময় ছিল যে একটা বাসার জন্য 20টা অফারে হয়তো $100,000 বাড়ির দাম বেড়ে, ওই অবস্থা থেকে আমরা এখন একটু বেটার অবস্থায় আসছি। এখন একটা ব্যালেন্সড মার্কেট, এখন ব্যালেন্স মার্কেট আসছে, এখন বিডিং ওয়ারটা অলমোস্ট নাই বলতে গেলে, কারণ অনেক বায়াররা এখন সাইড লাইনে চলে গেছে, বিকজ ইকোনমি কি হবে ফিউচার কেউ জানে না। বাট অস্টিন ইকোনমি অ্যাজ এ হোল ইটস আ লোকাল ইকোনমি অ্যান্ড ইটস ভেরি স্ট্রং. And we have all the high-tech companies headquarters moving over here, and I think you have a very good long-term appreciation. আমি একটু অ্যাড করতে চাই যে একটা মার্কেটের ওয়ান অফ দ্য ডিটারমিনিং ফ্যাক্টর হচ্ছে জব মার্কেট। অস্টিনের জব মার্কেট সবসময় স্ট্রং, এখনও দেখতে পাচ্ছি বড় বড় কোম্পানি অনেক ফান্ড নিয়ে দে আর মুভিং হিয়ার। সো আমরা বলতে পারি যে ইটস নট গোয়িং ডাউন এনি টাইম সুন। সো ইফ দ্য job market strong, lot of people are moving, demand high, so market is stable. তাহলে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনি যদি অস্টিনে থাকেন, ইউ আর ইন দ্য রাইট প্লেস। আপনারা যদি অস্টিনের বাইরে থেকে দেখেন, তাহলে থিঙ্ক অ্যাবাউট মুভিং টু অস্টিন। অস্টিন ইজ গুড। আমি যখনই বলছি যে অস্টিনে মুভ করেন, সবাই হয়তো অত খুশি হচ্ছে না, যারা খুশি হচ্ছে না তারা কিন্তু এখানেই থাকেন। ওকে, এবার আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যাচ্ছি। হ্যাঁ, সো ইনভেস্টমেন্ট প্রপার্টির সময় একজন একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা আমার এখানেও আসছে, যে রুলস অফ রিয়েল এস্টেট ইনভেস্টিং। তো আমি যদি একটু ভেঙে পড়ি, সো ইনভেস্টমেন্ট প্রপার্টি রুলস যদি আমি করতে চাই, যে এটার নর্মাল একটা বাড়ি যেটাতে আপনি থাকবেন, আপনার প্রাইমারি রেসিডেন্স অ্যান্ড অ্যাজ অপোজ টু ইনভেস্টমেন্ট প্রপার্টি, এটার পার্থক্যটা কোথায় ইন টার্মস অফ বাইং ইট, ইন টার্মস অফ মর্টগেজ? সো বাইং পার্টটা আমি শেলি আপাকে দিব, যে আপনি একটু যদি আমাদেরকে বাইং পার্টটা বলেন ইনভেস্টমেন্ট প্রপার্টির, হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম বাইং প্রাইমারি রেসিডেন্স?
সো একটা মানুষ যখন বাসা ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করে তার মর্গেজটা ডিফারেন্ট হয়, ইন্টারেস্ট রেটটা ডিফারেন্ট হয়, তার ডাউন পেমেন্টটা ডিফারেন্ট হয়, বিকজ বাসা ইনভেস্ট করার পিছনে একটা মোটিভেশন থাকে যে হাউ মাচ মানি ইউ আর গেটিং রিটার্ন। ওই দের ইজ এ ক্যালকুলেশন আর কি, ধরো 7 to 10% মতো যদি রিটার্ন না আসে দেন ইটস নট এ গুড ইনভেস্টমেন্ট। সো ওই কিছু কিছু জিনিস খেয়াল করতে হয়। প্লাস মর্গেজের ব্যাপারটা জিয়া ভাই বলতে পারবেন যে কী ধরনের মর্গেজ। এইখানে যেমন একটা কথা বলতে হয়, এই দেশে যে ফেডারেল গভর্নমেন্ট উৎসাহিত করে প্রাইমারি রেসিডেন্স কেনার জন্য, সেই জন্য অনেক ইনসেন্টিভ থাকে, যেমন ডাউন পেমেন্ট 5% দিলেই হবে, ইন্টারেস্ট রেটও কম। সো ওরা এনকারেজ করতেছে সবাইকে বাসা কেনার জন্য, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট ওই এনকারেজমেন্টটা আছে, বাট অতটা নাই। কিন্তু আপনার লোন টাইট। হ্যাঁ, লোন টাইট হলো, লোনের ভিতরে আপনার ওটা 20% ডাউন পেমেন্ট দিতে হবে, কোনো কোনো ক্ষেত্রে 15%ও দেওয়া যায়, 25 মনে হয়, 15, 20, 25। তবে যত ডাউন পেমেন্ট দেওয়া যায় তত ইন্টারেস্ট রেটটা ড্রপ করে আর কি। সো দ্যাট ইজ দ্য ইনভেস্টমেন্ট মর্গেজের ব্যাপারে। আর ইনভেস্টমেন্ট মর্গেজের হতে হলে কয়টা ইনভেস্টমেন্ট কেনা যাবে আর কি, প্রাইমারি রেসিডেন্স থাকার পরেও ফেডারেল গভর্নমেন্ট 10টার মতো অ্যালাউ করে আর কি টু ফাইন্যান্স অ্যাজ লং এজ এ কোয়ালিফাই। এখন প্রশ্ন উঠতে পারে যে আমার তো প্রাইমারি বাসা আছে, তখন আমি কোয়ালিফাই করবো কি না ইনভেস্টমেন্ট প্রপার্টিতে। মনে করেন যে একজনে কমপ্লিটলি কোয়ালিফাই প্রাইমারি রেসিডেন্স, কিন্তু তার কোনো আর রেসিডুয়াল ইনকাম নাই, সেই ক্ষেত্রে কি সেই একটা ইনভেস্টমেন্ট কিনতে পারবে? ইয়েস, সে কিনতে পারবে। কারণ ইনভেস্টমেন্ট প্রপার্টিতে প্রজেক্টেড যে ইনকামটা হবে ওইটা তার ইনকামে ক্যালকুলেট করা হবে। আচ্ছা। যদি সে কোনোদিন এক্সপিরিয়েন্স না থাকে তো ওই ইনকামের 75%, তো এক্সট্রা 25% ইনকাম তার থাকতে হবে। মনে করেন যে আমি এক্সাম্পল বললাম যে ইনভেস্টমেন্ট প্রপার্টি মর্গেজ আসতেছে 2000 টাকা, কিন্তু সে ওখান থেকে রেন্ট পাচ্ছে 2500 টাকা, তাইলে ওইটা কোয়ালিফাই হয়ে যাচ্ছে, যেহেতু রেন্ট 2500 পাচ্ছে, মর্গেজ 2000, আর এডিশনাল কোনো ইনকাম দরকার নাই। সো এইভাবে ইনভেস্টমেন্ট কেউ কিনতে পারবে। আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যে ইনকামটা আপনার জেনারেট করবে ইনভেস্টমেন্ট প্রপার্টি, সেই ইনকামটা আপনি লোনের জন্য আগে থেকে আপনি দেখাতে পারবেন যে আমি এত টাকা এক্সপেক্ট করছি। আচ্ছা, এখানে একটা জিনিস যে অস্টিনের বাড়ির দাম এখন যেরকম, হ্যাঁ, এবং এখানে যদি কেউ মনে করে যে ঠিক আছে আমি রেন্টাল প্রপার্টি দিয়ে আমি হয়তো ওভাবে পারবো না, আমি কি এয়ারবিএনবি করতে পারি নাকি? এয়ারবিএনবির ব্যাপারে কোনো গাইডলাইন আছে ইন টার্মস অফ রিয়েল এস্টেট অ্যান্ড মর্টগেজ বোথ? Airbnb is same as investment, so ওটার ইনকাম শো করতে হবে, কিন্তু নর্মালি একটু বেশি হয় Airbnb বেশি হয়, কিন্তু ডকুমেন্ট করার ক্ষেত্রে এখনো ওই গাইডলাইনটা এখনো আসে নাই। গাইডলাইনের ভিতরে আছে হলো যে কত মান্থলি ইনকাম হতে পারে, সেটার একটা ওরা অ্যাসেসমেন্ট করবে। 1007 একটা ফর্ম আছে, ওইটা দিয়ে ওরা যখন অ্যাপ্রেজাল করবে, অ্যাপ্রেজাল বলে দেবে যে এটার ইনকাম কত হতে পারে, কিন্তু ওরা ওই ডেইলি ইনকামের ওটাতে যায় না এখন আমার জানা মতে। তো মান্থলি যে ইনকাম হবে ওই ইনকামের বেসিসেই কোয়ালিফাই করতে হবে। আচ্ছা আচ্ছা। আর HOA বা এরকম কোনো রেস্ট্রিকশন আছে ইন্স্যুরেন্সের যে রিয়েল এস্টেট যেটাকে আপনার এয়ারবিএনবি করা যাবে না? হ্যাঁ, এখানে দুটা। এয়ারবিএনবি হলো শর্ট টার্ম রেন্টাল। শর্ট টার্ম রেন্টাল এনি রেন্টস দ্যাট ইজ বিলো 30 days ইজ কল শর্ট টার্ম রেন্টাল। সো এখন যে বাড়ির যে ইন্স্যুরেন্স থাকে, প্রাইমারি রেসিডেন্সের একটা ইন্স্যুরেন্স একরকম, আর এমনি নর্মাল যে ভাড়া দেওয়া সেটা ইন্স্যুরেন্স হলো অন্যরকম। সো এই দুইটা কিন্তু এক একটার সাথে কমপ্লিমেন্টারি না। কেউ যদি প্রাইমারি রেসিডেন্সকে ভাড়া দেয়, তার ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে যে আমি কিন্তু এটা ভাড়া দিয়েছি, আমার ইন্স্যুরেন্সটা চেঞ্জ করে করো, নাহলেও ইন্স্যুরেন্স কোয়ালিফাই হয়তো ডিসকোয়ালিফাই হতে পারে কখন যদি ক্লেম হয় আর কি। সেম থিং ইনভেস্টমেন্ট প্রপার্টি না হলো কিন্তু ভাড়া দেওয়া হচ্ছে এয়ারবিএনবি হিসেবে, ওটার কিন্তু স্পেশাল আর একটা ইন্স্যুরেন্স নিতে হবে। হয়তো কিছুই হয় না, কিন্তু যদি কোনো ডিজাস্টার হয় তাহলে ওরা যদি জানে যে এটা এয়ারবিএনবি, তাহলে ইন্স্যুরেন্স হয়তো ক্লেম ডিনাই করতে পারে। আবার কিছু HOA-এরও রেস্ট্রিকশন থাকে, যেমন কেউ যদি এয়ারবিএনবি করতে চায় ডেফিনেটলি দে হ্যাভ টু রান থ্রু দ্য HOA। আবার কিছু নতুন বিল্ডারদেরও রেস্ট্রিকশন থাকে, যেমন বিল্ডাররা যখন বাসা বিক্রি করে তারা কিছু গাইডলাইন দিয়ে দেয়, যেমন প্রথম 1 বছর তোমরা রেন্ট দিতে পারবা না বা তোমরা এয়ারবিএনবি করতে পারবা না। সো ওই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে আজকে যিনি জিজ্ঞেস করেছেন রুলস অফ রিয়েল এস্টেট ইনভেস্টিং, আসলে একটা রুল না, দেয়ার আর সো মেনি রুলস, এবং আপনার লক্ষ্য কত,
আপনার বাসার দাম, আপনি কত টাকা ডাউন পেমেন্ট দিচ্ছেন, ইনকাম, এভরিথিং কামস ইন টু প্লে। এখানে একটা জিনিস, আরও দুটো প্রশ্ন যেটা আমি মিস করেছি, এটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট লক করা, এটা হচ্ছে একটা জিনিস। ইন্টারেস্ট রেটটা কীভাবে লক করতে হয়, হোয়াট ডাজ ইট লক মিন? লক মিনস হলো যে লেন্ডার তো রেটটা কিন্তু প্রতিদিন ভ্যারি করতেছে, এটা ট্রেজারি মার্কেটের সাথে ভ্যারি করে। সো প্রতিদিন সকালবেলা আমার লেন্ডার যেমন দিয়ে দেয় 9টার সময় যে আজকের রেট হলো এইটা। সো ওই রেটে যদি কেউ লক করতে চায়, লক মিনস ওই রেটটা তার জন্য ফিক্স, ডাজ নট ম্যাটার নেক্সট 30 ডে 60 ডে যত দিনের জন্য লক করা হয়, ওই লেন্ডার কিন্তু ওই রিস্কটা নিচ্ছে যে বেড়ে গেলেও আপনাকে ওই রেটটাই দেওয়া হবে, কমে গেলেও আপনার ওই রিস্কটা নিতে হবে। সো ইটস গোজ বোথ ওয়েজ। লক মিনস ইন্টারেস্ট ভবিষ্যতে কমে গেলেও ইউ হ্যাভ টু লক ইন দ্যাট রেট, অর বেড়ে গেলেও ইউ আর সেভিং। সো লক হলো যে একটা আমার রেটটা ফিক্সড, এর ভিতরে চেঞ্জ হবে না ক্লোজিং করা পর্যন্ত। আচ্ছা, তাহলে লক যদি আপনি করেন, এটার জন্য কি আপনাকে আপফ্রন্ট কোনো খরচ দিতে হয় লক করার জন্য? সাধারণত নর্মালি 30 ডে লকের জন্য কোনো খরচ দিতে হয় না। যদি এক্সটেন্ডেড, যদি নিউ কনস্ট্রাকশন হয়, ইউ ক্যান ডু 180 ডে লক, লাইক 6 মাসের লক। ওখানে আপফ্রন্ট হাফ আ পয়েন্ট অথবা ওয়ান পয়েন্ট আপফ্রন্ট দিতে হবে। যদি আপনি বাড়ি কমপ্লিট না করেন, ইউ লুজ দ্য মানি। আচ্ছা, এখানে রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট সম্বন্ধে আরেকটা জিনিস আমাদের আলোচনাতে একটু সামান্য আসছিল, যেটা হচ্ছে যে ফ্লিপিং। মানে আপনি লং টার্মের জন্য যদি না রেখে একটা বাসা যদি আপনি কিনে এটাকে ধরেন রিপেয়ার করে বেচে দেন, বা ইউনো, সেটার মানে অপশনগুলি কী কী লোন ওয়াইজ এবং রিয়েল এস্টেট ওয়াইজ? সো স্টার্টিং উইথ শালিয়াব, আপনি কিছু বলতে পারবেন যে ফ্লিপিং এবং অস্টিনের মার্কেটটা প্রবাবলি এখন আমি জানি না ফ্লিপিংয়ের জন্য ভালো কিনা। সো হোয়াট উড বি ইয়োর অ্যাডভাইস ফর ফ্লিপিং? এখন বাসা যখন কেউ ফ্লিপ করে, তাকে দেখতে হবে যে তার রিটার্ন ভ্যালুটা কত। একটা বাসা, আমি একটা ছোটো উদাহরণ দিই, যেমন 200,000 একটা বাসা কিনে তাকে দেখতে হবে যে সে 50,000 আপগ্রেড করলো, রেনোভেশন করলো, এবং সে বিক্রি করে যদি ওই সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ মানি রিটার্ন না পায়, তাহলে দ্যাটস নট এ গুড ফ্লিপ। আর অস্টিনের মার্কেট এখন এরকম যে মার্কেটটা এত ভালো, সো এভরিবডি tried everything already. Flipping market already saturated. So this is not for Austin. You can go outside of Austin, like suburbs, 30 miles, 50 miles out. Then there is some opportunities. মর্গেজ ওয়াইজ ফ্লিপিং এর জন্য মানে এটা কি মর্গেজ ওয়াইজ ফ্লিপিং, মর্গেজ ওয়াইজ নিয়ম হলো যে অ্যাটলিস্ট কোনো মর্গেজ নিলে ইউ হ্যাভ টু হোল্ড দ্য মর্গেজ ফর অ্যাটলিস্ট 6 months. So mortgage wise is okay. You can buy the investment property and you can sell it, but question হলো যে ওই মর্গেজ নেওয়ার সময় যদি বাড়িটা যদি ফ্লিপ করে, সাধারণত যে বাড়িটা আর কি বাসের যোগ্য না আর কি, অনেক সময় দেখা গেছে এটার অনেক কাজ করতে হবে, তখন ওখানে মর্গেজই দিবে না। তো মর্গেজ দিতে হলে ওটা অ্যাপ্রেস করতে হবে, ওইটা বাসা থাকার উপযোগী হতে হবে। সো থাকার উপযোগী না হলে ওই বাড়িতে মর্গেজ লোন দিবে না। সেই ক্ষেত্রে ক্যাশ বাইং দিয়ে বাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে ইউ ক্যান ফ্লিপ। সো বাড়িতে মনে করেন অনেক সময় অনেক জায়গায় আমি দেখেছি, আমি অনেক বাড়িও বিক্রি করেছি ডাউনটাউনে, এসি নাই, অনেক ভাঙাচোরা, বাট ফ্লিপ করে ক্যাশ দিয়ে তারা কিনছে, 400,000 ক্যাশ দিয়ে কিনছে, আবার বিক্রি করতেছে, কিন্তু কারণ এখানে মর্গেজ দিবে না। তাহলে মোস্ট অফ দ্য ফ্লিপিং এই অস্টিন মার্কেটে আসলে ক্যাশে হচ্ছে। আমি যেগুলি করেছি সবগুলি ক্যাশে হয়েছে, বিকজ দোজ বাড়ির অবস্থা খুবই খারাপ, সো ওগুলো মর্গেজ পাওয়া যাবে না। সো মর্গেজ পেতে হলে ইট হ্যাজ টু বি লিভেবল কন্ডিশন। রাইট। আচ্ছা, এখানে আরও দুটো প্রশ্ন, অ্যাকচুয়ালি দুটো না, 3টা প্রশ্ন, কাছাকাছি প্রশ্নগুলো। আমরা অনেক সময় বলি যে ইকুইটি, এক নম্বর হচ্ছে ইকুইটি জিনিসটা কি, নাম্বার 1, এবং নাম্বার 2 হচ্ছে যে আপনি যদি একটা মর্গেজ রিফিন্যান্স করতে চান, বিল্ডারের মর্গেজ রিফিন্যান্স করতে চান, কতদিন পরে আপনি করতে পারবেন? নাম্বার 2, এটা বিল্ডারের মর্গেজ এবং রেগুলার মর্গেজ দুটোই একই মানে কতদিন পরে আপনি মর্গেজ রিফিন্যান্স করতে পারবেন। আর কেউ যদি একটা বাসায় অনেক দিন থাকে, ডাজ ইট হেল্প? সো থার্ড প্রশ্ন আমি পুরোপুরি বুঝতে পারিনি, বাট উইল গোনা কাম টু দ্যাট। আমি থার্ড প্রশ্নটা আগে করে ভুলে যাওয়ার আগে যে এখানে গভর্নমেন্ট কিন্তু যারা প্রাইমারি রেসিডেন্ট, যারা থাকছে অনেক দিন, তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ দিয়েছে, অ্যাজ লং অ্যাজ ইউ লিভ দেয়ার ফর 2 years, তারপর বিক্রি করার পরে ওর উপরে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না, আপ টু $500,000 গেইন। দ্যাটস আ ভেরি বিগ ইনসেন্টিভ। সো কেউ যদি একটা বাড়িতে মিনিমাম 2 বছর থাকছে,
এখন তার বাড়ি কিনেছিল 300,000-এ, বাড়ি হয়ে 800,000 হয়ে গেছে। তো বিক্রি করার পরে সব কিছু হিসাব নিকাশ করার পরে যে $500,000 যে মানিটা বানাবে ওটা জিরো ট্যাক্স। তাহলে এই রুলটা আমরা যদি কেউ চিন্তা করি যে কেউ একটা বাসায় 2 বছর থাকলো, তারপর 3 বছর ভাড়া দিল, স্টিল আপনার ওই 5 বছরের উইন্ডোর মধ্যে সে থাকতেছে। Correct. সো আপনি 5 বছরের ইকুইটিটা কি একটু পরে আমরা জানবো, কিন্তু সেটা আমরা ক্যাশ করতে পারি। প্রাইমারি রেসিডেন্স এবং একটা প্রাইমারি রেসিডেন্স থেকে আরেকটা প্রাইমারিতে যাওয়া, উইল টক অ্যাবাউট দ্যাট। সো ইকুইটি, হাউ ডু ডিফাইন অ্যান ইকুইটি অন আ হাউস? ইকুইটি হলো যে এই যে প্রতি বছর মাসে যে আমরা মর্টগেজ দিচ্ছি তার কিছুটা পরিমাণ তো প্রিন্সিপাল শোধ হচ্ছে, আর হলো বাড়ির দাম বাড়ছে। সো কোনো এক পয়েন্ট ইন টাইমে ওইটা বাড়িটা যদি অ্যাপ্রেস করা হয় ওটার ভ্যালু যেটা হবে আর মর্টগেজের যে ব্যালেন্স থাকবে এই ডিফারেন্সটা হলো ইকুইটি। মনে করেন আপনার বাড়ি কিনেছিলেন 200,000-এ, আপনার লোন ছিল 150,000-এ, তখন কেনার সময় ইকুইটি ছিল $50,000। 4 বছর 5 বছর পার হয়ে গেল, তখন আপনার লোন ব্যালেন্স কমতে কমতে 100,000-এ চলে আসলো, কিন্তু বাড়ির দাম বাড়তে বাড়তে 500,000 চলে গেলো, তো আপনার ইকুইটি এবং $400,000 যে ডিফারেন্সটা, এটাই হলো আপনার ইকুইটি। সো ইকুইটিটা এই জন্যই ইম্পর্টেন্ট যে আপনি কিন্তু হোম ইকুইটি লোন নিতে পারেন অথবা রিফাইন্যান্স করতে পারেন অ্যান্ড ক্যাশ আউট করতে পারেন, যে আমার তো বাড়ির দাম বেড়ে গেছে, আমি এখন ক্যাশ আউট করবো। তো টেক্সাস গভর্নমেন্ট বলছে যে তুমি 100% ক্যাশ আউট করতে পারবা না, 20% ইকুইটি রেখে দিতে হবে। সো বাড়ির দাম বাড়তে বাড়তে 500,000 হয়েছে, কিন্তু গভর্নমেন্ট অ্যালাউ করবে 400,000 পর্যন্ত তুমি লোন নিয়ে ক্যাশ আউট করতে পারো। তোমার ব্যালেন্স আছে 200,000, তুমি ব্যালেন্স 200 শোধ করো, আর 200,000 তুমি ক্যাশ নিতে পারবা, কিন্তু আর ওই 20% রেখে দিবে টু প্রোটেক্ট দ্য কনজিউমার। বিকজ ওই ইকুইটি লোন নিয়ে মানুষ যাতে বিপদে না পড়ে, মানুষ দাম কমে গেলে যাতে তার নট আন্ডার ওয়াটার হয় আর কি। তাহলে অ্যাকচুয়ালি ইকুইটিটা, এটার অর্থটা বেশ ব্যাপক। আপনি যদি ভালো ইকুইটি থাকে, আপনি অ্যাকচুয়ালি সেই ইকুইটিটাকে ক্যাশ করে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু ইনভেস্টমেন্ট প্রপার্টি, রাইট? সো ইটস এ গুড কোশ্চেন, থ্যাংক ইউ। যে আপনি জিজ্ঞেস করেছেন রিফাইন্যান্স, কতদিন পরে একটা বিল্ডারের মর্টগেজ বা এনি মর্টগেজ রিফাইন্যান্স করা যায়? আর যখন ক্লোজিংয়ে সাইন করতে হয় অ্যাটলিস্ট 6 মান্থ, আচ্ছা। 6 মান্থ পরে ইউ ক্যান রিফাইন্যান্স। ইউ ক্যান রিফাইন্যান্স এনি টাইম, বাট 6 মান্থের করলে একটা পেনাল্টি আছে আর কি। সো সবসময় দেখতে হবে রিফাইন্যান্স করার সময় অ্যাটলিস্ট ইন্টারেস্ট রেটটা যেন 1% ডিফারেন্স হয়, না হলে যে কস্ট, যে ক্লোজিং কস্ট আছে ওইটা কস্ট বেনিফিটটা হয়, কস্ট বেনিফিট লাভ হবে হয় না। না আর কি, হ্যাঁ। সো 1% যদি ডিফারেন্স হয়, 1% মিনিমাম 1%, বেশি হলে তো ভালোই রিফাইন্যান্স করা যায়। যেমন আমরা রিফাইন্যান্স করেছি অনেক 4% থেকে 2.5%, দোজ আর ভেরি গুড রিফাইন্যান্স। তবে আমরা রেকমেন্ড করি যে অ্যাটলিস্ট 1 বছর ওয়েট করা। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা একেবারে মানে রিয়েল এস্টেট এজেন্টদের জন্য। স্টার্ট উইথ শেলি আপা। সেটা হচ্ছে যে what are the Austin suburbs with great potential for home in the next 5-7 years? সো আগামী 5-7 বছরে আপনার অস্টিনের কোন কোন নেবারহুডগুলি খুব পোটেনশিয়াল মনে হয়? এটা উত্তর আমিও জানতে চাই। আমার মনে হয় শুধু উনি না, অনেকেই জানতে চান যে কোন নেবারহুডগুলি আপনাদের ফোকাস এরিয়াতে আগামী 5-6 বছরে যেগুলি অনেক অ্যাপ্রিসিয়েট করবে। এটার উত্তর তো আসলে এভাবে দেওয়া যায় না, বিকজ আমাদের তো কোনো ক্রিস্টাল বল নাই যে আমরা দেখতে পাচ্ছি যে 5 থেকে 7 বছর পরে কোন দিকে গ্রোথ হবে, কোন দিকে ডেভেলপমেন্ট হবে। এটা আসলে এভাবে বলা যায় না। তবে দেখতে হবে যে যেখানে ডেভেলপমেন্ট বেশি হচ্ছে, যেমন অনেক বিগ কোম্পানিজ ইজ মুভিং, সো ওইসব দিকে গ্রোথ পোটেনশিয়াল হাই। আর অস্টিন ইটসেলফ অলরেডি স্যাচুরেটেড, সো anywhere like north, south, east, west, সব দিকেই এখন রাইট। হয়তো আমি একটু অ্যাড করি যে কিছুদিন আগে যেমন আমরা শুনলাম স্যামসাং টেইলরের নতুন প্ল্যান করছে। Right. সো টেইলর ওয়াজ বুমিং। সো এই যে কোম্পানিগুলো মুভ করতেছে, আমরা শুনছি আবার ডিজনিও হয়তো মুভ করতে পারে কেলিনের কাছে। সো যদি এটা সত্যি হয় তাহলে কেলিন এরিয়া অনেক বুমিং হয়ে যাবে। Right. তবে ইন জেনারেল অন্যান্য বিগ শহরে আমরা যেমন দেখেছি, যেমন শহরের আশেপাশে আস্তে আস্তে এক্সপ্যান্ড করতেই হয়, যে বাধ্য। সো নেক্সট 10 ইয়ার্সের মধ্যে যে অস্টিন থেকে অলরেডি আমরা সান মার্কোস পর্যন্ত গ্রো করেছে, স্যান অ্যান্টোনিও ইজ আ ভেরি গুড ইনভেস্টমেন্ট বিকজ lot of company still can move and the housing is not as expensive as here. And northern dike up to as go far as Taylor or Temple, those areas are great. Those are not expensive yet, but in next 10 years I can see those areas will be growing. Growth will be going there. Even আমাদের এদিকে ম্যানর এবং এলগিন পর্যন্ত চলে গিয়েছে। আচ্ছা, যেমন ধরেন আপনার টেসলা আপনার এয়ারপোর্টের কাছে, সো এয়ারপোর্টের দিকে ডেল ভ্যালি, তারপরে আপনার এক্স্যাক্টলি Bastrop is a good Bastrop, area. হ্যাঁ।
কিন্তু ধরেন আপনি যদি অ্যালং 1431 ধরেন লাগোভিস্তার পরে তো বেসিক্যালি কিছু ফেডারেল ল্যান্ড আছে, ইউ ক্যানট গো বিয়ন্ড দ্যাট, রাইট রাইট। আর হাউ অ্যাবাউট অ্যালং রোনাল্ড রিগান, ফার্মার লেন? ওদিকে লিবার্টি হিলের দিকে অনেক গ্রোথ অনেক হচ্ছে, development অনেক গ্রোথ হচ্ছে। সো অল ইটস লাইক ওটা গ্রোথ হবেই, এখন কোন দিকে বেশি হবে কম হবে এইটাই হলো প্রশ্ন। এখন কোনো কোম্পানি মুভ করলে ওখানে বেশি হয়। Right. তবে আমরা যদি বড় বড় শহরের দেখি যে ড্যালাস, হিউস্টন দেখি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে আমাদের 2 ঘন্টা লাগে। অস্টিন স্টিল আমাদের ছোট, আমাদের 1 ঘন্টা রেডিয়াসের ভিতরে কিন্তু অনেক শহর আছে। সো 1 ঘন্টা রেডিয়াসের ভিতরে ডেফিনেটলি নেক্সট 10 ইয়ার্সে আই ক্যান সি ইট উইল গ্রো। হ্যাঁ, লিয়ান্ডার ইজ এ গুড এরিয়া। হ্যাঁ, গ্রেট গ্রেট। এটা চমৎকার প্রশ্ন ছিল, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রশ্নগুলো আসতে থাকুক, আর আমাদের হাতে হয়তো আরও যেটুকু সময় আছে আমরা চেষ্টা করবো আপনাদের ম্যাক্সিমাম নাম্বার অফ প্রশ্নের উত্তর দিতে। এবার একটা প্রসঙ্গে আসি, আমরা এতক্ষণ ইনকাম নিয়ে আলোচনা করলাম, ট্যাক্স ইমপ্লিকেশন। সো একটা প্রাইমারি রেসিডেন্সের কী কী ট্যাক্স বেনিফিট থাকে, একটা ইনভেস্টমেন্ট প্রপার্টির কী কী ট্যাক্স বেনিফিট থাকে অ্যাজ অপোজ টু প্রপার্টি ট্যাক্স। সো বেনিফিটস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আমি শেলি আপনাকে শুরু করি। সো একটা মানুষ যখন একটা বাসা কেনে অ্যাজ দেয়ার প্রাইমারি রেসিডেন্স, দেয়ার আর সাম ট্যাক্স বেনিফিটস, যেমন হোমস্টেড এক্সাম্পশন ইজ ওয়ান, অ্যান্ড কেউ যদি 65 অ্যান্ড অ্যাবভ হয়, দে গেট সাম ট্যাক্স বেনিফিট, সিনিয়র সিটিজেন ট্যাক্স যেটাকে বলে আর কি। আর ইনভেস্টমেন্টের জন্য এটা আমার মনে হয় জিয়া ভাই ভালো উত্তর দিতে পারবেন যে কীভাবে। হ্যাঁ, ট্যাক্সের তো এখন তো বাড়ির দাম তো অনেক বেড়ে গেছে, আর টেক্সাসের ট্যাক্সের প্রপার্টি ট্যাক্সের রেট অনেক বেশি। সো ইটস লাইক 3%-এর মতো। এখন যদি কেউ যদি $700,000 দিয়ে বাড়ি কেনে, দ্য ট্যাক্স ইজ লাইক $20,000। সো কিন্তু এটা ইনকাম ট্যাক্স অ্যাডভাইজারের সাথে আলাপ করলে বেটার হবে। বাট অ্যাজ ইউ নো মোস্ট অফ দেম দ্যাট আমাদের প্রপার্টি ট্যাক্সের লিমিট 10,000-এর বেশি আমরা ক্লেম করতে পারি না এখন আর। প্রাইমারি রেসিডেন্স প্রাইমারি রেসিডেন্স 10,000 টাকা লিমিট, নট অনলি দ্য প্রপার্টি ট্যাক্স, ইনক্লুডিং দ্য স্টেট সেলস ট্যাক্স। সো এর ভিতরে গেলেই আপনাকে ট্যাক্স দেবে না, তার সাথে আপনাকে স্ট্যান্ডার্ড ডিডাকশন নিতে হবে। আর ইন্টারেস্ট, সো ইন্টারেস্ট, প্রপার্টি ট্যাক্স সব কিছু মিলে যদি আপনার যদি অত থ্রেশহোল্ড না ইউজ করে, তো ট্যাক্সের বেনিফিটটা কমে গেছে আগের তুলনায়। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এভরিথিং ইজ ডিডাক্টেবল, দ্যার ইজ নো লিমিট। প্রপার্টি ট্যাক্স, মর্গেজ ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স, HOA, তারপরে মেইনটেন্যান্স, ইভেন ডেপ্রিসিয়েশন। এই বাড়িটা কেনার পরে বাড়িটা যে 27 বছর 27.5-এর ডেপ্রিসিয়েট করবে, সেটাও ডেপ্রিসিয়েশন হচ্ছে। কাগজে কলমে আপনি কিন্তু কোনো পয়সা বানাচ্ছেন না, যদিও আপনি ভাড়া দিচ্ছেন, কিন্তু রিয়েলি বানাচ্ছেন, বিকজ এখন ইটস লিগালি, বিকজ এই ডিডাকশনগুলো নেওয়ার পরে আপনার ইনকাম থাকবে না। তাহলে একটু আগে আমরা যে ইকুইটির কথা শুনলাম, সত্যিকার অর্থে বাসার দাম বেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ট্যাক্স পারপাসে আপনি দেখাচ্ছেন যে বাসার দামটা আপনার কিছু ডেপ্রিসিয়েশন হচ্ছে। সো মানে এটা ইন রিয়েলিটি অ্যাকচুয়ালি আপনার জন্য লাভজনক, যদিও কাগজে কলমে হয়তো আপনি বাসা এর লাভজনক, এটা ক্ষণস্থায়ী, কারণ আপনি যখন বিক্রি করবেন ওই ডেপ্রিসিয়েশনটা আবার রিপোর্ট করতে হবে। আচ্ছা। আপনি অলরেডি ডেপ্রিসিয়েশন করেছেন $50,000, সো আপনার বেসিসটা 50,000 নিচে থেকে শুরু হবে, সো 50,000-এর উপরে আপনার ট্যাক্স দিতে হবে আবার। Okay. সো ইটস ট্যাক্স ইউ আর ডিফারিং বাট নট গোয়িং অ্যাওয়ে। ট্যাক্স প্রায় মৃত্যুর মতো, এটাকে ক্যানাডা স্যার। এনিওয়ে, আমাদের একটা প্রশ্ন যেটা আমরা নিয়ে নিচ্ছি, হোয়াট আর দ্য ফ্যাক্টরস সামওয়ান কনসিডার ফর রিফিন্যান্সিং? এটা প্রশ্নটার উত্তর আমরা দিয়ে ফেলেছি অলরেডি, রাইট? রিফিন্যান্সিংয়ের জন্য আমাদের অ্যাটলিস্ট 1%-এর ইন্টারেস্ট রেট কমাতে হবে, রাইট? বিকজ যতবার রিফিন্যান্স করি আমরা দ্যার সাম কস্ট অ্যাসোসিয়েটেড। রাইট, রিফাইন্যান্সে ওই ফার্স্ট রুল অফ থাম দেখতে হবে যে 1% সেভিংস হচ্ছে কিনা। সেকেন্ড, রিফাইন্যান্সের পারপাসটা কি? যদি পারপাস আমি ক্যাশ আউট করবো, সেই ক্ষেত্রে হয়তো ইন্টারেস্ট রেট না বাড়লেও সেম বাড়লেও ইট ডাজন্ট ম্যাটার। আমি ক্যাশ আউট করবো, আমি কিছু মানি বের করে আমি একটা বিজনেস করবো অথবা ইনভেস্টমেন্ট করবো, হোয়াট এভার ইউ ক্যান ডু। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, মান্থলি পেমেন্ট কমানোর চেষ্টা করে, দেন ইট উইল মেক সেন্স। আপনি যে হোম ইকুইটি লোন ছাড়া রেগুলার যেই মর্টগেজ যেটা, সেটাতে ক্যাশ আউট করা যায় নাকি ক্যাশ আউট করলে এটা হোম ইকুইটির আন্ডারে পড়ে যায়? No, cash out refinance is a new mortgage. They will pay off the old mortgage off. ওকে। So এটা নতুন মর্গেজ একটাই পেমেন্ট দিতে হবে, আর হোম ইকুইটি লোন হলো পুরোনো মর্গেজ থাকবে আর একটা পেমেন্ট অ্যাড হবে।
সো এই দুই রকম জিনিস আর কি। Okay. সো ক্যাশ আউট রিফাইন্যান্স মিনস নতুন একটা পেমেন্ট হবে, সেই পেমেন্টটা হয়তো পুরোনো পেমেন্টের যেতে কমও হতে পারে ডিপেন্ডিং অন ইন্টারেস্ট রেট। সো ক্যাশ নেওয়ার পরেও দেখা যাবে আমরা গত বছর যেমন ইন্টারেস্ট রেট খুব কম ছিল, ক্যাশ নেওয়ার পরেও তার মর্গেজ পেমেন্ট বাড়ে নাই যেহেতু ইন্টারেস্ট রেট অনেক কম। সো ইন্টারেস্ট রেটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডিসাইডিং দ্য ফ্যাক্টর অফ ক্যাশ আউট হবে কিনা। এবং ইন্টারেস্ট রেটটা প্রত্যেক দিন নতুন করে আপনার এভরি ডে দ্যার ইজ এ নিউ ইন্টারেস্ট রেট, Yeah, Just অ্যান্ড দ্যাট ইজ সামহাট, মানে এটা ফেডারেল গভর্নমেন্টের যে ইন্টারেস্ট রেট যেটা প্রতিদিন না, যেটা তারা বাড়ায় কমায় সেটার সাথে বাড়া কমানোর সাথে এটা খুব একটা রিলেটেড না, বাট ইজ কো রিলেটেড। ইজ অল দ্য ইন্টারেস্ট রেট ইজ ডিপেন্ড অন দ্য 10-year ট্রেজারি নোট বন্ডস দ্যাট সেলস ইন দ্য মার্কেট। এখন যারা 10-year ট্রেজারি নোট কিনছে, যদি প্রাইস বেড়ে যায় ইন্টারেস্ট রেট কমে যায়। সো 10-year ট্রেজারি নোট আজকে যেমন ফেডারেল গভর্নমেন্ট 3/4 ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে, ফেড ফান্ড রেট বাড়িয়েছে, কিন্তু মর্গেজ ইন্টারেস্ট রেট কিন্তু আজকে ড্রপ করছে। আফটার দে অ্যানাউন্স ইট ড্রপ টু 4.9% because interest rate is correlated to the treasury bond, and treasury bond, a lot of people buying treasury bond শুধু আমাদের এখানে কেন না, foreign investor also buying. It's a very sure secured investment, that's why they buy the treasury bond যত কিনবে সবাই ইন্টারেস্ট রেট ড্রপ করতে থাকবে। ইট ডাজন্ট ম্যাটার ফেডারেল রিজার্ভ কিন্তু চার্জ করতেছে যে ফেড ফান্ড রেট, যে ব্যাংকে লোন দিচ্ছে ওটার রেট কিন্তু অনেক বেশি। আচ্ছা। এদের খুব চমৎকার প্রশ্ন এসছে, সেটা হচ্ছে হাউ ক্যান ইউ বাই আ হোম আন্ডার অ্যান LLC? আচ্ছা, এখানে আমি একটা জিনিস যোগ করি যে ইনভেস্টমেন্ট প্রপার্টি, এটা কি ইজ ইট বেটার টু হ্যাভ ইট আন্ডার LLC অর আন্ডার ইয়োর নেম? এবং মর্গেজের প্রশ্নটা বোধহয় ইনি যে প্রশ্ন করেছেন দ্যাট কোরিলেট, সো এটা প্রবাবলি জিয়া ভাইয়ের এক্সপার্টিসে পড়তেছে। না, কোনো লেন্ডার LLCর আন্ডারে লোন দিবে না ফর রেজিডেন্সিয়াল হোম। What you can do, buy the home on your name, after কেনার পরে go to the title company and transfer the title to LLC. এটা That is প্রাইমারি not legal. রেসিডেন্স এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইজ লিগাল, ইউ ক্যান মুভ আন্ডার, বাট ইনি একজন গ্যারান্টার থাকতে হবে। মর্গেজ স্টিল গ্যারান্টিড বাই দ্য সিঙ্গেল পার্সন। LLC-তে মুভ করার জন্য অনলি লাইবিলিটিটা কমে গেল, কিন্তু পার্সন ইজ রেসপন্সিবল ফর দ্যাট মর্গেজ। সো the mortgage lender will not write a mortgage for a LLC, they will write for a person. But once the transaction complete, you can go to the title company and do a quit claim deed to change to a LLC. এটা টাইটেল কোম্পানি হেল্প করতে পারবে। আচ্ছা, তার মানে LLC-তে দেওয়ার সুবিধাটা হচ্ছে আপনার লায়াবিলিটি কমানো। আপনার যদি একটা রেন্টাল প্রপার্টি থাকে এবং সেখানে যদি কেউ আহত হয় বা কিছু একটা হয়, তাহলে আপনার যদি LLC আন্ডারে থাকে, এটা ওটা লিমিটেড লায়াবিলিটি আছে, অ্যাজ অপোজ টু আপনার লায়াবিলিটির ওটা কোনো রাইট। এটা দুইভাবেই মিটিগেট করা যেতে পারে, কারণ যারা ইনভেস্টমেন্ট প্রপার্টি করছে তারা অবশ্যই দে শুড হ্যাভ আ লায়াবিলিটি ইন্স্যুরেন্স কভারেজ আর আমব্রেলা কভারেজ। মানে টেক্সাস একটা রুল আছে, আপনার প্রাইমারি রেসিডেন্স কভার আপ টু 5 investment properties liability, but you have to let them know, the insurance company, hey, I have a investment address, and they will endorse it and they will cover that liability under your primary residence. So আপনি এডিশনাল কিছু কিনতে পারেন, ওইটা হয়তো ইয়ারলি $20 দিতে হবে পার হোম, বাট it's a Texas law that all primary residents have to cover up to 5 investment properties. আমরা অনেক খুঁটিনাটি অনেক ছোটোখাটো জিনিস জানতে পারছি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা যখন বলি প্রাইমারি রেসিডেন্স, একটা নতুন প্রাইমারি রেসিডেন্স, আপনার ধরেন একটা প্রাইমারি রেসিডেন্স এখন আছেন, ক্যান ইউ মুভ টু আ নিউ প্রাইমারি রেসিডেন্স? হোয়াট আর দ্য রুলস? আপনি প্রাইমারি রেসিডেন্স, হাউ ডু ডিফাইন দ্যাট? প্রাইমারি রেসিডেন্স মানে হলো এটাই আমাদের বসত বাড়ি, এখানেই থাকা হবে, এটাই আমার মেইন মূল বাসা। সো লোনের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হলো যে ইউ হ্যাভ টু লিভ দ্যার অ্যাটলিস্ট 1 year। সো 1 বছর থাকার পরে আপনি মুভ করে আরেকটা বাসায় যেতে পারেন, সেই ক্ষেত্রে 1 বছরের কমে আপনি যেতে পারেন, অন্য একটা বাড়ি কিনতে পারেন অ্যাজ এ সেকেন্ডারি রেসিডেন্স অথবা ইনভেস্টমেন্ট। সেকেন্ডারি রেসিডেন্সের আবার ক্রাইটেরিয়া আছে, ইট হ্যাজ টু হ্যাভ আ লেক অর 50 mile radius, or you have to reason why you are buying a secondary residence. So the primary residence, আমি যে আরেকদিন আলাপ করতেছিলাম, এমিল মনে আছে হয়তো, যে থিওরিটিক্যালি আপনি কিন্তু প্রতি বছর একটা করে বাড়ি কিনে 5 বছরে 5টা বাড়ি প্রাইমারি রেসিডেন্স করতে পারেন। প্রাইমারি কিনে প্রাইমারিটা কনভার্সন করে ওটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে, আবার প্রাইমারি কিনে আবার ইনভেস্টমেন্ট হয়ে যাবে। কারণ প্রাইমারি রেসিডেন্স কেনার অ্যাডভান্টেজ হলো আপনি 5% ডাউন পেমেন্ট দিয়ে কিনতে পারতেছেন, অ্যান্ড ইন্টারেস্ট রেটও অনেক কম।
So legally, you can convert a primary residence to an investment and then move to another primary every year. তাহলে আপনি এই লুপহোল বলবো না, এই রুলটা আপনি কাজে লাগে, আপনি প্রত্যেক বছর ইউ ক্যান মুভ টু আ নিউ হাউস অ্যান্ড উইদাউট পুটিং দ্যাট 25% ডাউন ইউ ক্যান স্টিল হ্যাভ ইউর ইনভেস্টমেন্ট প্রপার্টি। আপনার আগে যেই প্রাইমারি রেসিডেন্সটা ছিল সেটা ইনভেস্টমেন্ট, এবং সেখানে কোনো রকম মর্গেজের বা কোনো কন্ডিশন চেঞ্জ করতে পারবে না কেউ। না, নাথিং। ওখানে শুধু হোম ইন্স্যুরেন্সটা পলিসিটা চেঞ্জ করতে হবে যে আমি এখন এটা প্রাইমারি হোম নাই, আমার এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি, দ্যাটস অল। অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু নোটিফাই দ্য ল্যান্ডার অলসো, ইটস ইউ আর পারফেক্টলি লিগালি অ্যালাউড টু। Only drawback is you have to move every year. এটা যদি মানে এখানে অবশ্য বাচ্চা কাচ্চা না থাকলে, অবশ্য বাচ্চা থাকলে প্রবলেম, আপনার স্কুল এন্ড আদার থিং আছে, বাট দিস ইজ এ গ্রেট ওয়ে, ইটস এ গ্রেট ইনফরমেশন যারা আপনাদের আপনারা যারা মানে ইনভেস্ট করতে চাচ্ছেন, দিস ইজ এ গ্রেট ওয়ে টু ইনভেস্ট, যে আপনি ইউ ক্যান মুভ টু আ নিউ প্রাইমারি রেসিডেন্স দ্য ইয়ার আফটার এবং আরেকটা ভাড়া দিয়ে দিতে পারেন। হ্যাঁ, You can build your wealth that way. সো প্রতি বছর প্যাকিং করতে হবে, দ্যাট মাইট বি দ্য অনলি ড্রব্যাক, বাট আই থিঙ্ক সেটাই। আচ্ছা, সো আরেকটা প্রশ্ন যেটা এই প্রাইমারি রেসিডেন্সের, হাউ ক্যান এ পার্সন বাই এ প্রাইমারি হাউস যখন তার স্পাউসের একজন ওভারসিজে আছে এবং নট ইন দ্য লোন অর টাইটেল, সেইভাবে কি বলবেন কিছু? হ্যাঁ, এভাবে বাসা কেনা যায়। ইন দ্যাট কেস দ্যাট পারসন হ্যাজ টু হ্যাভ দ্যাট what we call power of attorney. সো স্পাউসের যদি পাওয়ার অফ অ্যাটর্নি থাকে, ইয়েস, একজন ওভারসিজ থাকলে আরেকজন এখানে কিনতে পারবে। আর আরেকভাবে কেনা যায় যে ইফ দে পে ক্যাশ, ইন দ্যাট কেস কোনো মর্গেজ ইনভলভ থাকলো না, তখন একজন বাসা কিনতে পারে। কারেক্ট, ইয়া। সো ইয়া, স্পাউস এখানে নিয়ম হলো, অ্যাটলিস্ট টেক্সাসের নিয়ম হলো যে স্পাউসের সিগনেচার লাগবে ক্লোজিংয়ে, লোনে থাকুক আর না থাকুক, প্রাইমারি রেসিডেন্সের ক্ষেত্রে লাগবে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লাগবে না। সো প্রাইমারি ক্ষেত্রে লাগবে। সো ইভেন এখানে বলতে প্রাইমারি রেসিডেন্স যখন রিফাইন্যান্স করা হয় অথবা ক্যাশ আউট স্পেশালি ক্যাশ আউট করতে হলে ওই ক্লোজিংটা টাইটেল অফিসে হতে হবে এবং দুইজনের ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে। আচ্ছা, মানে একজনের টাকা যেন একজন টাকা যেটা আরেকজন না নিতে পারে। দ্যাটস এ গুড থিং টু নো। আচ্ছা, আমরা অলমোস্ট আমাদের শেষের দিকে চলে এসেছি। আমাদের হাতে প্রশ্ন আর তেমন নাই, কিন্তু কিছু জার্গন যেগুলি আমরা প্রায় শুনি সেগুলি সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। হ্যাঁ, তো একটা হচ্ছে অপশন পিরিয়ড, প্রবলি উই টকড আ লিটল বিট অ্যাবাউট দ্যাট, এবং টাইটেল কোম্পানি, যে কথা আমরা প্রায় শুনি। সো টাইটেল কোম্পানির রোলটা আসলে কী, অপশন পিরিয়ডটা সম্ভবত উই ডিসকাস দ্যাট, অ্যান্ড দেন প্রি কোয়ালিফিকেশন অ্যান্ড প্রি অ্যাপ্রুভাল, যেটা কি মানে সবসময় প্রি কোয়ালিফিকেশন দিয়ে শুরু করি। সেটাই আপনারা যখন কোনো একটা অফার দেন, আপনার তো একটা লোন প্রি অ্যাপ্রুভ থাকতে হয়, রাইট? একটা বায়ার যখন একটা অফার সাবমিট করে, তাদেরকে অবশ্যই একটা প্রি কোয়ালিফিকেশন লেটার দিতে হয়। বেস্ট হচ্ছে প্রি কোয়ালিফিকেশন লেটার মানে অফারের সাথে সাবমিট করে, বিকজ একটা সেলার যখন একটা অফার অ্যাকসেপ্ট করে, দে নিড টু সি দ্যাট দিস বায়ার কোয়ালিফাইজ, এরা লোনটা দিতে পারবে কি না, ওই জিনিসগুলো সেলারকে দেখতে হয় আর কি, দ্যাটস দেয়ার সিকিউরিটি। সো অফারের সাথে অবশ্যই প্রি কোয়ালিফিকেশন লেটার দিতে হয়। আচ্ছা, জিয়া ভাই কি বলবেন টাইটেল কোম্পানি আর অপশন পিরিয়ডটা মনে হয় একটু এক্সপ্লেন করছেন? আমি ওই যে টাইটেল কোম্পানি হলো আমাদের বাংলাদেশে যেমন বাড়ি কেনা বেচার জন্য অনেক সময় দেখা যায় যে অনেকে কিনতে গিয়ে অনেকে স্ক্যামড। সো টাইটেল কোম্পানির রোলটা হলো এখানে যে একটা মধ্যস্থতাকারী, এরাই সমস্ত টাকা পয়সার লেনদেনটা করতেছে। এরা লেন্ডারও তাকে টাইটেল কোম্পানিকে টাকা পাঠিয়ে দিচ্ছে, আর্নেস্ট মানি টাকা টাইটেল কোম্পানি রাখতেছে, অপশন মানি রাখতেছে। ক্লোজিংয়ের সময় যেটা আমরা অনেকটা ইউজ করি, ক্লোজিংটা মানে কি, ওই দিন সবাই সব পেপার সাইন করতেছে। সাইন করার পরে টাইটেল কোম্পানি তখন যে সেলার, তার সেলারকে পয়সা বুঝাই দেবে, যে ট্যাক্স পাবে তার ট্যাক্স পয়সা দেবে, রিয়েল এস্টেট এজেন্টকে পয়সা বুঝাই দেবে। সো এই সব, আর যদি কখনো যদি এই কন্ট্রাক্টটা ফেল করে ইন বিটুইন, তা সেই ক্ষেত্রেও
আর্নেস্ট মানিটা কাকে দিবে, সেলারকে দিবে না বায়ারকে দিবে, অপশনটা কাকে দিবে সেটাও টাইটেল কোম্পানি ডিসাইড করে। সো টাইটেল কোম্পানি প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল in this buying process or selling process. You cannot do without that unless you just do a cash and just verbal agreement. হ্যাঁ যদি রিয়েল এস্টেট এজেন্ট ছাড়া সম্ভব নাও হতে পারে, সম্ভব হতেও পারে, কিন্তু টাইটেল কোম্পানি ইউ নিড আ টাইটেল হ্যাঁ। You need a title এখানে company. আরেকটা জিনিস টাইটেল কোম্পানি এনশিওর করে যে একটা বাসা যখন বিক্রি হয় দে ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ এনি লিন এগেইনস্ট দ্য প্রপার্টি। দ্যাটস গুড পয়েন্ট। সো কোনো লিন থাকলে সেটা ক্লিয়ার করতে হয় সেলারকে, সো দ্যাট Right. এই ট্রানজাকশনটা স্মুথলি হয়। ওই বাসার এগেইনস্টে কোনো মানে লোন আছে কিনা বা হ্যাঁ। অন্য কারো বাসার উপরে হয়তো কোনো অংশীদারিত্ব আছে হ্যাঁ কিনা। হয়তো কোনো ভেন্ডার বাসায় কাজ করছে, সে পেইড হয় নাই, সো দে ক্যান পুট এ লিন, যেমন Right. মেকানিক্যাল ওয়ার্ক, প্লাম্বার, ফাউন্ডেশন, দে অল ক্যান পুট এ লিন এগেইনস্ট দ্য প্রপার্টি। ভেরি গুড পয়েন্ট। সেটা এটা বলেছে যে এই টাইটেল কোম্পানি সমস্ত লিন শোধ করে। এখন টাইটেল কোম্পানি হোয়াট ইফ যদি মিস করে কিছু, এই জন্যই টাইটেল ইন্স্যুরেন্সটা করা হয়। Right. কিন্তু তারা যদি মিস করে, দেখা গেল যে লোক বিক্রি করছে তার লিন আছে। লিন আছে অথবা তার উত্তরাধিকারী আছে যে সে এটা বিক্রি করতে পারে না, Right. সেক্ষেত্রে সে ক্লেম করলো, তো ওই ক্লেমের পয়সাটা কে দিবে? টাইটেল কোম্পানি হ্যাভ টু পে ফ্রম দেয়ার ওন ইন্স্যুরেন্স থিং। সো ইউ আর ফ্রি। টাইটেল ইন্স্যুরেন্স মানে এই বাড়ির উপরে একদম দায় দায়িত্ব অধিকার, মুক্ত, হ্যাঁ। কমপ্লিটলি ইউ আর দ্য ওনার, এভরিথিং এলস টাইটেল কোম্পানি উইল টেক কেয়ার অফ ইট। So that's a very important point. টাইটেল কোম্পানি ছাড়া আমরা মনে হয় we cannot do a transaction. So Not- you will not not in become the a dealer. US. এটা কে চুজ করে, সেলার না বায়ার? টাইটেল কোম্পানিটা এটা ডিপেন্ড করে, এটা নেগোশিয়েবল। নেগোশিয়েট করা যায়। তো সাধারণত যেহেতু টাইটেল ইন্স্যুরেন্সটা পে করে সেলার, সেক্ষেত্রে সেলারই চুজ করে, আর অনেক সময় বায়ারও বলতে পারে যে আমি এটা চুজ তবে করতে চাই। জিয়া ভাই আমি একটু অ্যাড করতে চাই, লাস্ট সেভারাল মান্থস যখন মার্কেট খুব হাইপড ছিল, ইট ওয়াজ 100% সেলার্স মার্কেট, সেখানে বায়ারকে এগুলা কস্ট বেয়ার করতে হয়েছে। এখন right. ইউজুয়ালি সেলার দেয়, বাট ইট Right. ডিপেন্ডস অন দ্য মার্কেট। আরও দুটো জার্গন আমাদের মনে হয় প্রায় সময় শেষ। একটা হচ্ছে যে জাম্বো লোন, দ্যাটস প্রবলি জিয়াভাইয়ের এরিয়া। আর একটা হচ্ছে যে অ্যাপ্রাইজাল ওয়েভার। এই দুটো টার্ম আমরা মাঝে মাঝে শুনি যে বাসা কেনার সময় সম্ভবত অ্যাপ্রাইজাল করতে হয়, যেটা আপনার যেটা মর্গেজ কোম্পানি চায় যে বাসাটার দাম কত, সো সেটার ওয়েভার কি সম্ভব কিনা। আর জাম্বো লোন আমি জাম্বো লোনটার ক্ষেত্রে বলতেছি, নর্মাল লোনগুলো প্রতি বছর মানুষের ইনকাম এবং ওই জিওগ্রাফিক এরিয়ার জন্য অ্যাডজাস্ট করে দেয় ফেডারেল গভর্নমেন্ট। এই বছর যেমন অ্যাডজাস্ট করেছে যে $648,200 ইজ দ্য প্রাইস দ্য কনভেনশনাল লোন। এর উপরে গেলে লোনের অ্যামাউন্ট, বাড়ির দাম 800,000 হতে পারে, কিন্তু কেউ যদি ডাউন পেমেন্ট দিয়ে 648,000-এর নিচে নিয়ে আসে, ইটস আ কনভেনশনাল লোন। সো কনভেনশনাল লোন আর জাম্বো লোনের ডিফারেন্সটা হলো ওর কোয়ালিফাইং ক্রাইটেরিয়া একটু আরও কঠিন। যেমন ওটার ডেট টু ইনকাম রেশিও 42%-এর বেশি হতে পারবে না, 40 to 43, প্লাস ক্রেডিট স্কোর হ্যাজ টু বি 680 অ্যান্ড অ্যাবাভ, প্লাস আরও কিছু রিকোয়ারমেন্টস হ্যাজ টু বি 20% ডাউন পেমেন্ট মিনিমাম ফর জাম্বো লোন। সো এইগুলোর জন্য জাম্বো লোন ইজ ডিফারেন্ট বিকজ ইট ক্যাটাগরাইজ রিস্ক। টেক্সাসের জন্য 640, ক্যালিফোর্নিয়ার জন্য জাম্বো লোন ইজ 900,000। সো এক এরিয়ার জন্য জাম্বো লোনের লিমিট ইজ ডিফারেন্ট। সো দ্যাট ইজ দ্য জাম্বো লোন পার্ট। What is the other question? অ্যাপ্রাইজাল ওয়েভার। অ্যাপ্রেজাল ওয়েভার আমি একটু টাচ করি। এই যে লাস্ট যেমন আমাদের ক্রেজি সেলার্স মার্কেটে, তখন বাড়ির দাম চাচ্ছে 400, বিক্রি হচ্ছে 600-তে, কিন্তু বাড়ি অ্যাপ্রেস করলে তো অ্যাপ্রেস করা হবে 400 বেশি করবে না। সেক্ষেত্রে সেলার বলতেছে আমাকে অ্যাপ্রেজাল ওয়েভার দাও। ওয়েভার মানে হলো যে আমি আমার রাইট দিয়ে দিলাম যে বাড়ির যতই দাম হোক না কেন আমি কিনবই। সো ওয়েভার দিয়ে দেওয়া মানে আপনার রাইট আপনি দিয়ে দিলেন যে বাড়ির দাম যাই হোক না কেন আমি ক্যাশ থেকে হোক অমনি হোক দিয়ে দেবো। আর যদি ওয়েভার না দেওয়া হয়, দেন অ্যাপ্রেস যদি না করে আপনি ব্যাক আউট করতে পারেন, আপনার আর্নেস্ট মানি আপনি ফেরত নিতে পারেন। সেটা কিছু অ্যাড করবে তুমি? হ্যাঁ, মানে লাস্ট সেভারাল মান্থস যখন সেলার্স মার্কেট ছিল, সেলাররা অ্যাপ্রেজাল ওয়েভারটা খুব লাইক করতো, বিকজ অ্যাপ্রেজাল ওয়েভার দিলে দে নো যে দিস বায়ার ইজ সিরিয়াস, হোয়াট এভার দ্য ডিফারেন্স বিটুইন মর্গেজ অ্যান্ড প্রপার্টি ভ্যালু, দে উইল ব্রিং দ্য ডিফারেন্স টু দ্য টেবল। বাট অ্যাপ্রেজাল ওয়েভারটা যদি তারা সাইন না করে, তখন বায়ার ক্যান ব্যাক আউট, উইচ মেক্স দ্য সেলার ভেরি নার্ভাস। সো এটা হচ্ছে পুরাই মার্কেটের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আমাদের আরও লাস্ট দুটো প্রশ্ন যেটা আমরা নিতে পারবো সেটা হচ্ছে যে মর্টগেজের প্রশ্ন। এটা যদি কেউ একটা ল্যান্ড কিনতে চায় অ্যাজ অপোজ টু বাড়ি কিনতে চায়,
এখানে মর্টগেজটা কি ল্যান্ডের জন্য দেওয়া হয় কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন একজন করেছেন যে বাংলাদেশি ন্যাশনাল যিনি বাংলাদেশে থাকেন তিনি কি বাসা কিনতে পারবেন নাকি এখানে? দুটাই বেশ ইন্টারেস্টিং প্রশ্ন। সো ল্যান্ড মর্টগেজের যেহেতু আমি ল্যান্ডের অংশটা আমি বাংলাদেশের অংশটা আপনাকে ইয়ে করবো, ল্যান্ডেরটা আপনি বলুন। আপনি ল্যান্ডেরটা বলছে, ল্যান্ড হলো এখানে যে আমি বলছি আগেই, ল্যান্ড হলো ফেডারেল গভর্নমেন্ট এখানে বাড়ি কেনার জন্যই করে। সো ল্যান্ড কেনার জন্য দের সাম প্রাইভেট ফান্ডিং অথবা লোকাল ব্যাংক হতে দিবে। সাধারণত ফ্রেডি অ্যান্ড ফেনি ম্যাক ল্যান্ডকে ফাইন্যান্স করে না। তবে আপনার যদি ল্যান্ড থাকে আপনি কনস্ট্রাকশন লোন নিয়ে ওখানে আপনি বাড়ি কিনতে পারেন, সেটা ফেডারেল গভর্নমেন্ট সাপোর্ট করে যে প্রথমে 1 বছর ইন্টারেস্ট রেট দেবে, তারপরে বাড়ি তৈরি হবে সেই ক্ষেত্রে। কিন্তু আপনি একটা ল্যান্ড কিনতে যাবেন, মোস্ট প্রবাবলি আপনাকে লোকাল ব্যাংক, ক্রেডিট ইউনিয়ন এরা হয়তো সাপোর্ট করে। বাট এমনি আমি যে মর্টগেজ করি আমার কোনো ল্যান্ডারই এটা করে না। ইট হ্যাজ টু হ্যাভ আ হোম, ইট কুড বি ইভেন আ ট্রেলার হোম, মোবাইল হোম হলেও দেয়, একটা বাড়ি থাকতে হবে টু গেট দ্য মর্টগেজ লোন। That's the question. তার মানে টেকনিক্যালি আমরা ল্যান্ডও কিনতে পেরে সেই মানে বাংলাদেশে যেভাবে বাসা বানানো হয়, ল্যান্ড কিনে তারপরে সেটার পরে বাসা বিল্ড করা, ইট ইজ পসিবল, সেটার জন্য লোনও পসিবল। সেটা লোন পসিবল, ইন্টারিম লোন বলে যেটাকে আর কি। সেলিমা, অপর প্রশ্নটা যেটা হচ্ছে যে বাংলাদেশি নাগরিক কি এখানে বাসা কিনতে পারবেন নাকি? আই মিন গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট হি অর শি ইজ লিভিং ইন বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের থেকে এখানে বাসা কেনা সম্ভব, অনেকভাবেই সম্ভব। সেটা একটা হচ্ছে এখানে একজন গ্যারান্টর থাকতে হবে, যেমন এখানে বাসা কিনতে হলে ক্রেডিট স্কোর ইজ ইম্পর্টেন্ট, তারপরে ব্যাংকে তাদের অ্যাকাউন্ট আছে কিনা, তার এখানে ট্যাক্স দেয় কিনা, এই জিনিসগুলো দেখে। সো এমন কেউ এখানে আছে যার অলরেডি স্টাবলিশ ক্রেডিট আছে এবং ইউনো এটা হলো সেল তুমি বলছো যদি কেউ মর্টগেজ নিতে হয়। আমি সো দ্যাটস ওয়ান ওয়ে। আরেক ওয়ে হচ্ছে কেউ ক্যাশ দিয়েও বাড়ি কিনতে পারে, ইন দ্যাট কেস মর্টগেজ ইজ নট ইনভলভ, এবং আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট অপশন। রাইট, এখানে কোনো রেগুলেশন নাই যে ফরেন ন্যাশনাল বাড়ি কিনতে পারবে না। মোট কথা হলো সেটাই, বাড়ি কিনতে পারবে, ক্যাশ দিয়ে হলে কিনতে পারবে, কিন্তু ফাইন্যান্স করতে হলে ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রসেস। বাট এখানে ফরেন ন্যাশনালের জন্য কিছু মর্টগেজ আছে। ফরেন ন্যাশনাল এখানে আছে কিন্তু সে কাজ করতেছে, কোনো প্রফেসর সেখানে কাজ করতেছে, 1 বছর কাজ করছে, দেয়ার আর সাম ক্রাইটেরিয়া অ্যান্ড দে ক্যান স্টিল বাই আ হোম আন্ডার ফেডারেল গভর্নমেন্ট। সো দোজ ফরেন ন্যাশনাল মর্টগেজ রুলস আছে কিছু। পোর্টফোলিও লোন। তার মানে এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে এটা হচ্ছে গুড কোশ্চেন, বিকজ সব দেশ কিন্তু ফরেন ন্যাশনালদেরকে বাড়ি কিনতে দেয় না। সো আমেরিকা ইজ অ্যান এক্সেপশন, এবং ওয়ান অফ দ্য রিজন ইজ আমেরিকা ইজ আ ভেরি ফ্রি কান্ট্রি। সো এই সমস্ত রেগুলেশন আমেরিকায় কম। আপনারা যদি গুগল করেন আপনি দেখবেন যে মিডল ইস্টের বহু দেশ আপনাকে মিডল ইস্টে প্রপার্টি কিনতে দিবে। সো ইউনো ইন দ্যাট প্রসপেক্ট আপনার যদি বাংলাদেশে টাকা থাকে অনেক, আমি যেটা শুনলাম যে ইউ ক্যান প্রবাবলি বাই আ হাউস ভেরি ইজিলি। তো আমাদের সময় মোটামুটি শেষ। আমি এখানে একটু ক্লোজিং কথা বলবো যে আমরা আজকে অনেক কিছু কভার করলাম। আমরা কভার করলাম একদম প্রাইমারি রেসিডেন্স, আমরা কভার করলাম লোন নিয়ে, আমরা কভার করলাম ডাউন পেমেন্ট, ক্লোজিং কস্ট, অল দ্য জার্গনস দ্যাট ইজ রিলেটেড উইথ মর্টগেজ অ্যান্ড রিয়েল এস্টেট, এবং আমাদের কিছু লুপহোল আমরা দেখলাম যে প্রাইমারি রেসিডেন্স থাকলে আপনি আরেকটা প্রাইমারি রেসিডেন্সে সুইচ করতে পারেন। সো আই হোপ এভরিথিং ইজ দোজ আর অল ভ্যালুয়েবল ইনফরমেশন। এই ভিডিওটা আমাদের এখানে রেকর্ড করা থাকবে, আপনারা চাইলে পরে আবারও দেখতে পারেন। এবং সেই সঙ্গে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে যেটা আপনারা হয়তো করার সময় পাননি এবং আপনারা জানতে চান, সেটা আপনারা যদি ওই মন্তব্যে দিয়ে রাখেন, আমরা সেই প্রশ্নগুলির উত্তর পরে দিব আবার। হ্যাঁ, তো আমি এখানে আমি জাস্ট জারি রাখছি যে আমাদের পরবর্তী সেমিনার যেটা আসছে আর খুব অল্প কয়েকদিনের মধ্যেই, আমরা সম্ভবত স্লিপ অ্যাপনিয়া নিয়ে আমরা আলোচনা করব। আর আজকে এই অনুষ্ঠানে আমরা 3 জন ছাড়াও আমাদের বেশ কয়েকজন ভলান্টিয়ার ছিলেন এবং তারা আমাদেরকে পিছন থেকে সাহায্য করেছেন, আপনাদের প্রশ্নগুলি সংগ্রহ করেছেন। সো উই উড লাইক দেম টু কাম ওভার হিয়ার অ্যান্ড সো দ্যাট আপনারা সবাই যেন দেখতে পারেন পিছনে কারা ছিলেন যারা আমাদেরকে সাহায্য করেছেন। সো প্লিজ মনির ভাই। থ্যাংক ইউ এমিল ভাই, থ্যাংক ইউ শেলি আপা, থ্যাংক ইউ জিয়া ভাই। সরি, আমাদের আসলে অনুষ্ঠানটা শুরু করতে আমাদের প্রথম দিকে একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের অরিজিনাল প্ল্যাটফর্ম যেটা ছিল, আমাদের অরিজিনাল যেমন ইভেন্টটা যেটা ছিল ওইখান থেকে আমরা শুরু করতে পারিনি। তো সামহাও আমরা মেক করছি আর কি। সো থ্যাংক ইউ সবাইকে আবারও যে আপনারা ধৈর্য ধরে
আমাদের সাথে ছিলেন এতক্ষণ এবং আমাদের অনেক সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন করেছেন। সো এবং সেই সাথে আমি আরও মানে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমাদের অতিথি শেলি ভাবিকে এবং জিয়া ভাইকে। সো আমাদের উৎসব অস্টিনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে কিছু একটা ছোট্ট একটা উপহার দিতে চাই, আপনাদের এই মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন। সো শেলি ভাবি আপনাকে সরি উল্টো দিন প্লিজ। এরপরে জিয়া ভাই, থ্যাংক ইউ জিয়া ভাই। থ্যাংক ইউ মনির, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাদের জিমিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য আছে। এটা জিয়া সাইড, জিয়া ভাই, সরি জিয়া উল্টায়। এটা জিয়া সাইড, আমি অন্যদের আছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা যেই একটু টেকনিক্যাল ডিফিকাল্টি, যেটাকে আমরা বিটিভির ভাষায় বলে যান্ত্রিক গোলযোগের জন্য, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন টুডে অ্যান্ড উই আর রিয়েলি সরি ফর দ্যাট। এবং আপনারা যে ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে যারা প্যানেলিস্ট এখানে দুজন এক্সপার্ট, তাদের নিজেদের মূল্যবান সময় উইক নাইটে দিয়েছেন আমাদেরকে, অ্যান্ড উই থ্যাংক দেম বোথ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে আমাদের দেখা হবে আবারও আমাদের পরের সেমিনারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।